जुनून रुखे वफा न रहा जुनून रुखे वफा ये रसन ये तार करोगे क्या ये रसन ये तार करोगे क्या जिन्हें दिल में इश्क पे नाज था 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 वो गुनाहगार चले गए तेरे गम को जान की तलाश হ্যাঁ, যাই হোক, আমরা যে গানটা শুনলাম বা গজলটা শুনলাম, এই গজল গাওয়া হচ্ছে শওকত আলী, এবং তিনি খুবই বিখ্যাত শিল্পী পাকিস্তানের, এবং ফয়েজ যে ছিলেন, তো সেই ফয়েজ আহমেদ ফয়েজ কিন্তু এই গজলের লেখক। হ্যাঁ, তো তার গানটা কিন্তু অসাধারণ। আমি কয়েকদিন থেকে শুনছিলাম এবং আমি খুবই ইয়ে হয়ে তন্ময় হয়ে বেশ কিছু গজল শুনেছি এর মধ্যে। তো যেহেতু তোমরা আমাকে আমন্ত্রণ করেছো, আর আমি আমরা সবাই সবার আমন্ত্রিত আর কি। যাই হোক, জি স্যার, সবাই সবার আমরা আলাপ শুরু করতে চাই। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি তসলিম হাসান জিবুকে, যাকে আসলে আমাদের এই অনুষ্ঠানের প্রধান কথক হিসেবে যাকে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে আমরা এনেছি। আর তার আগেও ধন্যবাদ দিতে হতো যাকে, সে হচ্ছে আমাদের সুব্রত কুমার দত্ত, যে আসলে মূলত এই অনুষ্ঠানটা আয়োজন করার ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমার সঙ্গে আলাপ করে দীর্ঘ সময়, বেশ কয়েকদিন ধরে আমার সঙ্গে আলাপ করে এই বিষয়টাকে ঠিক করে নিন, এবং বিষয় ঠিক করা থেকে শুরু করে এই বিষয়টার মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করা সম্পূর্ণটাই হচ্ছে কৃতিত্ব হচ্ছে সুব্রত কুমার দত্ত। তো যাই হোক, আমরা আমাদের আলাপ শুরু করি। আলাপের বিষয়বস্তু আমি প্রথমে পড়ে নেই, সেটা হলো যে গজল, মরমী দর্শন এবং আমাদের সাহিত্য। গজল, মরমী দর্শন এবং আমাদের সাহিত্য, এই বিষয়টা খুব সুন্দর, বেশ চিত্তাকর্ষক, একই সঙ্গে আকর্ষণীয়। এবং আমরা প্রথমে যে কেউ কথা শুরু করতে পারে, কোনো সমস্যা নাই। আমার কাছে কিছু জানবারও আছে, হয়তো আমার ধারণা সুব্রত দত্তর কাছেও কিছু তারও কিছু প্রশ্ন আছে বা কথা আছে। আর আমরা যখন কথা বলবো তখন পারস্পরিক ভাবে একে অপরের সঙ্গে কথার পিঠে কথা আসবে, কথার পিঠে কথা জুড়ে দেবো আমরা। হ্যাঁ, আমরা আলাপ করবো, এটাই আর কি। তো আমি চাচ্ছি যে সুব্রত দত্ত যে এই বিষয়টা মাথায় এলো, তার কেন এলো এবং কেন এটা নিয়ে আলাপ করা উচিত, সে প্রথমে আমাদেরকে একটা ভূমিকা কথন দিক, তারপর আমরা আলাপে ঢুকে যাই আস্তে আস্তে। আচ্ছা, ধন্যবাদ খোরশেদ স্যার। আমার আসলে ভাবনার জায়গাটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাহিত্যে গজলকে কতটা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কিংবা মানুষ কতটা গজল শুনতেছে কিংবা গজলের চর্চা করছে, সেই জায়গাটা থেকে আমার আসলে ভাবনাটার জায়গা। আসলে গজল আমাদের অন্যান্য সঙ্গীত কিংবা কবিতার ধারা থেকে খুব ব্যতিক্রম, এবং আমাদের দেশে খুব কম সংখ্যক মানুষ আমাদের কবি কাজী নজরুল ইসলাম চর্চা করেছেন, আরো কয়েকজন চর্চা করেছেন, কিন্তু লিমিটেড। এবং আমাদের কাছে আসলে গজল কতটুকু, আমি তসলিম হাসানকে জিজ্ঞেস করবো এটাই, যে আসলে গজলের গ্রহণযোগ্যতাও কতটুকু আছে, এই জায়গা থেকে আমার একটা প্রশ্ন রয়েছে।
আর আমার কাছে মনে হয়েছে যে আমাদের সাহিত্যে মরমিবাদের যে জায়গাটা, মরমিবাদ বিষয়টা আসলে এই আছে কিছু লেখক কবি তারা এই মানে ভাবনা চিন্তা করেন, কিন্তু আসলে যাপিত জীবনে আমাদের জীবনের সাথে আসলে এটা সংশ্লিষ্টতা কতটুকু, এবং আসলে বর্তমানে যে সাহিত্যের অবস্থানটা কোথায় যেখানে আছে আমাদের বাংলাদেশের সাহিত্যের। এবং আমার খুবই মনে হচ্ছে যে আমি আপনাকে বলেছিলাম, আমার বন্ধু আপনাকে বলেছিলাম যে এই করোনা পরবর্তী সময়ে আমার মনে হচ্ছে যে আরো মানে সাহিত্যে একটা ব্যাপক পরিবর্তন আসবে, একটা বিপ্লব ঘটবে আমাদের বাংলা সাহিত্য, বাংলাদেশের সাহিত্যে। তো সেই ক্ষেত্রে সেই পর্যায়ে এখন কারা কারা গজল চর্চা করতেছে আমার সেটা জানার খুব আগ্রহ, আমার সেটাকে জানার খুব আগ্রহ। এবং আমি চাই যে এই গজলের চর্চাটা সম্পর্কে আমরা সকলে আরো জানতে পারি। এই জায়গা থেকে আসলে আমার এই সব ভাবনা চিন্তার টোটাল জায়গাটা। তো আমার ইচ্ছা যে তসলিম হাসান চিবু এই বিষয় নিয়ে আর কি কথা বলবেন। তো তাকে হ্যাঁ, শোনা যাচ্ছে? একটু ওয়েট, স্যারকে পাওয়া যাচ্ছে না, দাঁড়াও একটু দেখতেছি। ওকে হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ, স্যার, আমি হ্যাঁ মাঝখানে স্যার, ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, তো আবার ফিরে আসছি। আচ্ছা স্যার। হ্যাঁ ওকে স্যার, এইটাই আর কি আমি বলতেছিলাম। তো আমি আপনাকে বলতেছি যে আমার ভাবনার জায়গাটা আসলে মানে আমি যদি সামারি করি আমার কথার জায়গাটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের সাহিত্যে আসলে গজলের গ্রহণযোগ্যতা কতটুকু এবং আমাদের সাহিত্যে মর্মীবাদ বিষয়টা আসলে কিভাবে বর্তমান সময়ে দেখা হচ্ছে, এই জায়গা থেকে আসলে আমার ভাবনা চিন্তা শুরু, এবং সেখান থেকে আপনাকে প্রস্তাবনা দেওয়া এবং তসলিম হাসান জিবুকে প্রস্তাবনা দেওয়া। তো এই থেকেই আমার কথা শুরু করতেছে, আমি চাচ্ছি যে আপনারা আসলে কথাটা শুরু করুন। আচ্ছা, আমি মূলত জিবুকেই বলতে বলবো, কারণ সে আসলে এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে চিন্তা করছে। আমার সঙ্গে বহুবার তার আলাপ হয়েছে, এবং হ্যাঁ, সে নিবিষ্ট নিজেও যেমন গজল শিল্পী, গজল লেখক, এবং মরমিবাদের চর্চা যাকে বলি, অধ্যাত্মবাদের চর্চা সে অনেকদিন ধরে করে আসছে, এবং সে এর ভেতরে অনেকখানি প্রবেশ করেছে। এবং আমার জায়গাটা শুধু ভালো লাগার জায়গা, যেটাকে উপরভাষা বলা যেতে পারে আর কি। মানে সেখান থেকে আসলে খুব বেশি গভীরে আমি আহ, যাওয়ার প্রত্যাশা রাখি না নিজের ক্ষেত্রে আর কি। কিন্তু আমি আসলে আমি ইয়ের কাছেই, আমার জিবুর কাছেই, বা তসলিম হাসান জিবু, যিনি আমাদের আজকে প্রধান বক্তা এখানে, তাকেই আমি বলবো এই বিষয়ে কথা বলার জন্য। আমি কিছু মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করি, তাহলে যেটা হবে যে মানে কথাটা শুরু হবে আমাদের আমাদের আচ্ছা স্যার। প্রত্যেকটা জায়গা থেকে, যে হ্যাঁ গজল নামক যে শিল্পটা, এটা আসলে প্রথমে কোথায় উদ্ভব হলো বা কোথায় ঘটলো, আচ্ছা। এ বিষয়ে আহ, দর্শকদের উদ্দেশ্যে আমাদের হ্যাঁ, জানবার কাজ। গজলের উৎপত্তি, আমাকে শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, শুধু শোনা যাচ্ছে। প্রথমে হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আসলে এই কবিতার যে কাঠামোটা আমরা দেখতে পাই, বাংলা ভাষায় তো আসলে গজলের কাঠামো, যেটা সত্যিকারের যে কাঠামো, সেই কাঠামোর অস্তিত্বকে প্রমাণ করা একটু জটিল। যদিও বাংলা ভাষাভাষী মানুষ গজলকে যেভাবে মনে করে সেরকম আসলে গজল নাও হতে পারে, মানে তাদের উদ্দেশ্যে আমি বলছি। আর আরবের মরুতে, আরবের মরুর হ্যাঁ, দরবেশ, আচ্ছা। দরবেশ যারা, সুফি যারা, তাদের হাত ধরেই মূলত গজলের উৎপত্তি। আরবি ভাষায় এক ধরনের কবিতা আছে যেটাকে আমরা আহ একদম হালকা বাংলা যেটাকে আমরা বলতে পারবো কাসিদা। কাসিদা আরবিতে যেটাকে বলা হয় কসিদা, এটাকে আমরা বাংলায় বলবো যে কাসিদা। কাসিদা একটা কবিতা দীর্ঘ কবিতা, লম্বা কবিতা। তার এক একটি স্তবক অনেক দীর্ঘ হয়, এবং ওটাকে শেরও বলা যেতে পারে, আবার স্তবকও হতে পারে। তো এক এক একটি এক একটি শ্লোক বলা যেতে পারে, একটি শ্লোক বলা উচিত। আমরা যদি সংস্কৃতটাকে গ্রহণ করি তাহলে আমরা বলবো হচ্ছে শ্লোক। এক একটি শ্লোক অনেক বড় বড়, এবং মরুচারী যারা ছিলেন বা কাফেলা নিয়ে যারা বহুদূর দেশে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যেতেন, তাদের ভেতরেই কাসিদার খুব প্রচলন ছিল। এবং আহ এই দীর্ঘ কবিতা একসময় হয়তো মানুষের কাছে একটু ক্লান্তিকর হয়ে ওঠে, নানা রকম মতভেদ থাকতেই পারে। সেই কাসিদা ভেঙে মূলত গজল হয়েছে। কাসিদার একটা অংশ থাকতোই যে খুব বিরহী একটা অংশ থাকতো, যেরকম আর কি
ইতালিয়ান ভাষা এক ধরনের কবিতা ছিল, যার সবচাইতে গীতল অংশটুকু নিয়ে পরবর্তীকালে সনেট তৈরি হয়েছে বলে মনে করে কেউ কেউ, তবে এক্স্যাক্টলি বলা মুশকিল। তো গজল মূলত এটা আরবের মূল যে ভূমি হচ্ছে আরব, এবং মরুচারী দরবেশ সুফি, অথবা বলা যেতে পারে মরুচারী বাউল, মরুচারী যারা পাগল। আচ্ছা, আমার জানার আগ্রহ যে এই মরুচারী যে পাগল কিংবা এই মানে যেটাকে তুমি বললে যে গজল শিল্পী, এরা কি এরাই কি প্রথম গজল নিয়ে আসে পৃথিবীতে? আর একটা হলো যে এরা কিভাবে এই গজলটা কি কি দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিল? আচ্ছা, এটা আসলে গজলের তাহলে একদম বেসিক জায়গায় যেতে হবে। গজল মানে এটা একটা আরবি শব্দ। গজল আসছে গাজালা থেকে। গাজালা হচ্ছে মরুচারী হরিণ। মরুচারী হরিণকে বলা হয় গাজালা। ছোট্ট হরিণ, মরুচারী হরিণ, এই হরিণ কে বলা হয় গাজালা। এবং এখন ইউটিউব সার্চ করলে দেখা যাবে যে প্রচুর পরিমাণে গাজালা চাষ হয়, ওদের দেশে হরিণ চাষ হয়। যেহেতু হরিণ ওরা খাবার হিসেবে মানে খাদ্য হিসেবে গ্রহণ করে, কাজেই এই হরিণের চাষও হয়, সেটা বিষয় না। বিষয় হচ্ছে এই গাজালা, এই হরিণ নাকি মানুষকে, বিশেষ করে যারা যুবক, তাদেরকে নাকি প্রবঞ্চনা করে, ছলনা করে তাদেরকে নাকি মরুর গভীরে নিয়ে যায়, এবং ওই সমস্ত ব্যক্তিরা বা যুবক যারা থাকে তারা নাকি আর ফিরে আসে না, এবং তারা দরবেশ হয়ে যায়, সুফি হয়ে যায়, পাগল হয়ে যায়। হ্যাঁ, এই ধরনের কিছু কিছু কি বলে আর কি, প্রচলিত কিছু গল্প তো আছেই। আর আরেকটা ব্যাপার আছে গজল নিয়ে, সেটা হচ্ছে এর একদম মূল যে কথাটা, সেটা হচ্ছে মরুচারী এই সমস্ত গাজালা মানে এই হরিণগুলো যখন ক্ষুধা তৃষ্ণায় কাতর, একদিকে বেঁচে থাকার জন্য আছে প্রবল তৃষ্ণা, যেমন জীবন দাসের ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে। জীবন দাসের ব্যাং তো বেঁচে থাকতে যাচ্ছে আরো কিছুক্ষণ এই পৃথিবীতে, একই রকম এই হরিণও পৃথিবীতে আরো কিছুক্ষণ বেঁচে থাকতে চায়, প্রাণ নিয়ে আরো কিছুটা সময় এ জগতের আহ জগতের জগতে সে বিচরণ করতে চায়, কিন্তু বাঁচার জন্য কোনো রসদ নেই। এমন একটা জায়গায় ক্ষুধা তৃষ্ণায় কাতর, খাবার জন্য, পান করার জন্য জল নেই, খাবার জন্য ঘাস নেই, অর্থাৎ তারা তো তৃণভোজী, তাদের যে খাদ্য দরকার সেগুলো নেই, বেঁচে থাকার জন্য কোনো রসদ তাদের কাছে নেই। আবার অন্যদিকে বেঁচে থাকার জন্য প্রবল তৃষ্ণা তাদের ভেতরে কিন্তু কাজ করছে। তো এরকম একটা সময়, একদম মৃত্যুর আগে একটি ডাক, একটি ডাক, একটি হাহাকার, হৃদয় বিদীর্ণ গীতি। গজল মানে কেউ কেউ বলে আল্লাহ রাসূলের বন্দনা, গজল মানে প্রেমিক প্রেমিকার কথোপকথন। তবে গজলের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে একপেশে প্রেম, একপেশে প্রেমের কবিতা। অর্থাৎ আমার প্রেমাস্পদ কোনোভাবেই আমাকে ধরা দিবে না, তাকে আমি আমার জীবনে পাবো না, এবং তাকেই সারা জীবন, সেই আমার আরাধ্য, তাকে পাওয়ার জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি, কিন্তু সে আমার নাগালের বাইরেই থেকে যাবে। মনে হবে যেন এক মরুর ভিতরে যেরকম মরুর ভিতরে যেরকম ক্ষুধা তৃষ্ণায় কাতর কেউ, মানুষ হোক যে প্রাণী হোক, তারা মরীচিকাকে পানি মনে করে দৌড়ে যায় এবং কোনো পানি পায় না, কোনো জল পায় না পান করার জন্য। ঠিক এরকম প্রেমাস্পদ যেন এইরকমই সারাটা জীবন প্রেমিককে ধোঁকা দিয়ে যায়। এক পেশে প্রেমের এই গল্পই, এই ভাবনা চিন্তা, অথবা কি বলা যেতে পারে, এই ধরনের এক ধরনের এটাকে এক ধরনের ছলনা নিয়েই তাকে সারা জীবন অতিবাহিত করতে হয়। এটা ছিল একটা গল্প। গজল নিয়ে এরকম ঠিক
একদম কাছাকাছি আরেকটি গল্প আছে, সেটা হচ্ছে বনের ভিতরে কোনো হরিণ দৌড়ে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে কেন? তার পেছন পেছন বাঘ। এটা উপনিষদের একটা গল্পের সাথে মিলে যাবে কিছুটা। একটা হরিণ দৌড়ে বেড়াচ্ছে এবং দৌড়াতে দৌড়াতে একটা সময় গিয়ে সে দেখছে যে এখন বাঘের হাত থেকে বাঁচার জন্য তার কোনো উপায় নেই, তাকে এখন বাঘের খাদ্য হতেই হবে, অপনা মাংসে হরিণা বৈরী। এই বাঘ, এই হরিণ ক্রমে ক্রমে বড় হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে, যৌবন দীপ্ত হয়েছে, এখন তাকে বাঘের খাবার হতে হচ্ছে। নিজের মাংস এসে তার নিজের শত্রু হয়ে উঠছে হরিণ। এবং একটা সময় যখন সে বুঝতে পারে যে কিভাবে আমি আমার শত্রু হয়ে উঠলাম, আমার যৌবন কি করে আমার শত্রু হয়ে উঠলো, এবং শেষ পর্যন্ত বাঘের খাদ্য হয়ে উঠতে হচ্ছে আমাকে। কিন্তু এদিকে সে যতটুকু সাধ্য সে বেঁচে থাকার জন্য, সে তার জীবনকে বাঁচানোর জন্য, তার প্রাণ যাতে বাঘের হাতে চলে না যায়, মুখে না চলে যায়, গ্রাস না হয়ে যায়, যে কারণে যতদূর সম্ভব সে দৌড়ে বেরিয়েছে। শেষ পর্যন্ত যখন সে দেখতে পাচ্ছে যে বাঘের হাত থেকে তার বাঁচার আর কোনো পথ নেই, তখন সে তার একটা চিৎকার, হৃদয়ে বিদীর্ণ করা একটু আহাজারি, তার শেষ সম্বল, এতটুকু চিৎকার দিয়ে সে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, বাঘের মুখে গ্রাস হয়ে যাচ্ছে। এই যে অবস্থায়, এই যে তার শেষ সম্বলটুকু সে যখন প্রকাশ করছে, এই আহাজারিটুকু, এটাই গজল। তো এরকম বেশ কিছু গল্প গজল কি এটা বোঝানোর জন্য, এটার এটার সত্তাকে বোঝানোর জন্য, কিভাবে এটা অস্তিত্ববান হয়ে উঠতে পারে, তার গীতল হয়ে উঠতে পারে, বেদনার্থ হয়ে উঠতে পারে, সেটাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য মূলত এই ধরনের গল্পগুলো প্রচলিত আছে। খুবই চমৎকার। আমরা গজলের উদ্ভব এবং এর বিষয় নিয়ে অনেক কিছু জানলাম। তো আমার কাছে যেটা জানা ছিল যে গজল শব্দটা আক্ষরিক অর্থ হচ্ছে প্রেমিকার সঙ্গে কথোপকথন। সে কথাটাও তোমার ভাবনার মধ্যে কথার মধ্যে এসছে। হ্যাঁ, এবং আরো যে বিষয়টা, আরেকটা জিনিস যেটা মূলত বৈশিষ্ট্য, যেমন আমি পেয়েছি যেটা, যে গজলের প্রধান বৈশিষ্ট্য হলো দ্ব্যর্থবোধকতা। এই যে দ্ব্যর্থবোধকতা বা ইংরেজিতে বলে অ্যাম্বিগিউটি, এই বিষয়টা গজলের মানে সব অঞ্চলের গজলের কি একই বৈশিষ্ট্য বা এরকম যেখানে যেখানে তৈরি আসলে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আসলে যে বিষয়টি এখানে আসছে যে সব অঞ্চলের গজল, এটা নিয়ে কিছু ব্যাপার আছে। আমি আপনাকে বলি, আপনাদের একটু বলি একটু হালকা পাতলা। সেটা হচ্ছে আরবি বা ফার্সি গজলে একটি শেরের সাথে আরেকটি শেরের একটা অন্বয় থাকতে হয়। আচ্ছা, আমি একটু মাঝখানে একটু কথা করছি, যে শের, এই যে কথাটা বলা হচ্ছে, এবং এই হ্যাঁ, গজলের শিল্প গঠনের একটা অংশ হচ্ছে শের, আমি জি যতটুকু জি জানি। জি, এবং এবং গজলের দুটো যে লাইন থাকে, যেটা হচ্ছে একটা স্থায়ী এবং একটা অন্তরা। হ্যাঁ হ্যাঁ, একটা স্থায়ী যেটা সেখানে এক রকমের ভাব আছে, আবার অন্তরের মধ্যে আর এক রকমের ভাব আছে। আমি জি জি এই জি, বিষয়টার ব্যাখ্যা চেয়ে তারপরে ওই দ্ব্যর্থবোধকতার কথাটা শুনতে যাচ্ছি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে ওটাই বলতে চাচ্ছিলাম যে শের মূলত একটা আরবি শব্দ, যেটার উচ্চারণ সই, শিন ইয়া রে, সই। এটার অর্থ হচ্ছে কবিতা। এটার অর্থ হচ্ছে কবিতা, মানে প্রতি দুই লাইন এই পদ, আমরা যেটাকে বাংলায় বলি পদ, অথবা সংস্কৃতিতে যেটাকে বলে শ্লোক, এই শের। এই শের কিন্তু অত্যন্ত বড় ছিল আগে কাসিদায়, সেগুলো আস্তে আস্তে ছোট হয়েছে, এবং এবং শেরের কম্বিনেশন গুলো ভেঙে 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 একটা জায়গায় আসছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে একটা শেরে যদি দুই লাইন থাকে, লাইন দুটো থাকে কিন্তু বাক্য থাকে একটি। দুটো লাইন নিয়ে মূলত আসলে একটি বাক্য গঠিত হয়, কেমন? তবে কিছু কিছু জায়গায় এটা আলাদা হতে পারে, মানে একই কথা বলছে, দুটো লাইন একটু ভাঙা, মানে সরাসরি একটি বাক্য বলা যাচ্ছে না, ভেঙে ভেঙে কিছু, এটাকে বলে কি বলে, একটু খণ্ডিত বাক্য তৈরি করে দু লাইন বানানো হয়েছে এবং একটি শের বলা হচ্ছে সেটাকে। আর এছাড়া শের মানে বাঘ, সিংহ, সেটা আলাদা শের। আর আমরা যেহেতু এটা উর্দুতে শের, যেটাকে কবিতা বলা হচ্ছে অথবা কবিতার বাক্য, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আরবিতে বা ফার্সিতে একটা শেরের সাথে আরেকটা শেরের কিন্তু মারাত্মক অন্যায় থাকে। একটা শের, একটা শেরের পরে আরেকটা শের পড়লে আরবি ফার্সিতে আপনারা যদি অর্থগুলো পড়েন তাহলে
হ্যাঁ, এই কথাটার পরে এই কথাটাই ঠিক আছে, এই শেরের পরে এই শেরেরটা চমৎকার ভাবে মিশে গেছে। কিন্তু উর্দু ভাষার ক্ষেত্রে এই সিস্টেম থাকেনি। উর্দু ভাষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম শেরটা দেখা গেল যে আহ, একটা প্রেমের একটি শের, দেখা যাচ্ছে দ্বিতীয় শেরটি দেখা যাচ্ছে যে প্রথম শেরে হয়তো বসে আছে ফুল বাগানে, দ্বিতীয় শেরে বসে আছে হয়তো শুরিখানায়, তৃতীয় হচ্ছে ঈশ্বরকে নিয়ে একটা কটাক্ষ করছে, চতুর্থ সেরে হয়তো বলছে যে প্রিয়ার দরবারে গেলাম কিন্তু সেখানে পেলাম না, পঞ্চম সেরে বলছে যে আসলে আমার এই জীবনটাই ব্যর্থ হয়ে গেল তোমার পেছনে ছুটতে ছুটতে। কাজেই এখানে প্রত্যেকটা সেরের একটা ধারাবাহিক কোনো সমন্বয় নেই। উর্দু সেরে ধারাবাহিকতা এটা এত বেশি মেনটেন করে না উর্দু সেরে, কিন্তু আরবি ফার্সি সেরে এরা আমাদের দ্বিপদী যে কবিতাগুলো আছে, যে এই হ্যাঁ এই দুই লাইনের পরে এই দুই লাইন, এই দুই লাইনের পরে এই দুই লাইন, ভাবের যে একটা ধারাবাহিকতা থাকে, উর্দু শেরে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। বরঞ্চ যদি ধারাবাহিক হয় তাহলে সেই গজলকে কমজোর মনে করা হয়। হ্যাঁ, কারণ তখন এটাকে স্বতন্ত্র শের হিসেবে যে প্রতিষ্ঠা পেতে সেটা কিন্তু একটু উর্দু গজলের ক্ষেত্রে কিন্তু একটু কটাক্ষের শিকার হতে হবে, কারণ উর্দু গজলের পাঠক কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ। আর আরবি ফার্সি গজলের যে ম্যাটার আছে সেটা হচ্ছে একটু ধারাবাহিক বিন্যাস সেখানে ঘটবে, যে হ্যাঁ 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 তাই তো, এই শেরের পরেই তো এটা হওয়ার কথা ছিল। আরবি ফার্সি শের যদি এদিক সেদিক যদি গেয়ে দেওয়া হয়, প্রথম শেরটা পরে, হ্যাঁ মাঝের শেরটা একটু আগে গাওয়া হয়েছে, তাহলে একটু বুঝতে সমস্যা হতে পারে। কিন্তু উর্দু গজলের ক্ষেত্রে শের যদি আমি আগে পরে গাই তাহলে কিছু যায়টাই আসবে না, তবে কেউ কেউ প্রতিবাদ করতে পারে। আর আরেকটা বিষয় আছে আরবি 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 আর হচ্ছে আরবি আরবি আর ফার্সি আর উর্দু আর আরবি গজল স্ট্রাকচারালি কিছু পার্থক্য আছে এখানে। আরবি গজলের ক্ষেত্রে রদিফের কোনো ব্যবহার নাই, রদিফ রদিফ হচ্ছে একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে শব্দগুচ্ছের মিল। কিরকম শব্দগুচ্ছের মিল? হচ্ছে একই শব্দের পুনরাবৃত্তি হবে, প্রথম দুই লাইনে শেষের কিছু শব্দ বা একটি শব্দ এক হবে এবং পরবর্তী শেরগুলোর দ্বিতীয় লাইনের শেষের শব্দ এক হবে, পরবর্তী শব্দের দ্বিতীয় লাইনের শেষের শব্দগুলো এক হবে। এই যে শব্দের পুনরাবৃত্তি ঘটবে এটাকে বলা হচ্ছে রদিফ আরবিতে। তো কিন্তু আরবি ভাষার গজলে রদিফ বলতে কিচ্ছু নাই। বাংলা ভাষায় যেরকম অন্তমিল, আরবি ভাষার গজলে মূলত অন্তমিলের মাধ্যমে লেখা হয়েছে। শুধু তৃতীয়, পঞ্চম, সপ্তম, নবম, একাদশ, তারপর হচ্ছে 13তম যে লাইন থাকবে তাতে তাতে সেটা স্বাধীন থাকবে, কিন্তু জোর যে লাইনগুলো থাকবে তাতে অবশ্যই অন্তমিল থাকতে হবে। কিন্তু ফার্সি গজলে এটা সম্ভবত একাদশ শতকে, 11 শতকে এসে প্রথম রদিফ যুক্ত হয়। ফার্সি গজলে প্রথম রদিফ যুক্ত হয় কাফিয়ার সাথে। কাফিয়া মানে অন্তমিল, আরবিতে কাফিয়া মানে অন্তমিল। আর গজলের প্রথম শেরকে বলা হয় মাতলা বলা হয়, যেটাকে আমরা স্থায়ী বলছি। আর শেষের শেরকে বলা হয় ভনিতা, যেটাকে আমরা বলছি আরবিতে বলা হচ্ছে মাখতা। প্রথম শেরকে বলা হচ্ছে মাতলা, শেষের শেরকে বলা হচ্ছে মাখতা। আর মাঝখানে যে শেরগুলো থাকবে এগুলোকে সাধারণ শের হিসেবে গণ্য করা হয়, তবে মাতলাও শের, মাখতাও শের। তো তার মানে ফার্সিতে যখন 11 শতকে যখন রদিফ সংযুক্ত হলো, তারপর থেকে উর্দুতে রদিফ, এমনকি জার্মান ভাষায় গজল লেখা হয়েছে রদিফ আছে সেখানে, স্প্যানিশ ভাষায় কিছু গজল লেখা হয়েছে সেখানেও হয়তো রদিফ পাওয়া যাবে। ইংরেজি ভাষায় আগা শহীদ আলী ভারতীয় একজন কবি, তিনি উর্দুর একজন কবি এবং ইংরেজিতেও তিনি গজল লিখেছেন, সেখানেও কিন্তু রদিফের ব্যবহার আছে। আগা শহীদ আলী। তো বোঝা যাচ্ছে আমরা মোটামুটি একটা সামারি এখন করতে পারছি যে গজলে
যে আরবির গজলে রদিফ নাই, অন্তমিল দিয়ে লেখা হয়েছে গজল। ফার্সিতে প্রথম 11 শতকে গজল রদিফ সংযুক্ত করা হয়। পরবর্তীকালে উর্দু ভাষায় 14দশ শতকে এটাকে উর্দু ভাষায় এটা প্রবেশ করে। হজরত হজরত আমির খসরো রহমতুল্লাহ আলাই তার মাধ্যমে উর্দুতে প্রথম গজল লেখার সূত্রপাত এবং কাওয়ালের সূত্রপাত তিনি উর্দুতে করেন। আর ফার্সিতে 11 শতকে রদিফ সংযুক্ত করা হয় এবং 17দশ শতক থেকে প্রথম গজল লেখা শুরু হয়। 17দশ শতক থেকে ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওফাতের পরেই মূলত গজলের সূত্রপাত, কাসিদা ভেঙে গজলের সূত্রপাত, এবং 11 শতক থেকে ফার্সিতে গজল অনুপ্রবেশ করে এবং রদিফ সংযুক্ত হয় এবং 14দশ শতক থেকে উর্দু ভাষায় চর্চিত হওয়া শুরু হয়। এটা গজলের একটা একটা মানে ধারাবাহিকতা। হ্যাঁ, ধারাবাহিকতা একটা পেলাম, চমৎকার ভাবে একটা ধারাবাহিকতা পাওয়া গেল যে কত শতকে ঠিক উদ্ভব হয় এবং কিভাবে ফার্সি তারপর হচ্ছে উর্দুতে গজল প্রবেশ করে। এটা মানে একটা চমৎকার একটা হিস্ট্রি পাওয়া গেল। আমি এবার সুব্রতকে বলবো যে সে জানতে চেয়েছিল তার প্রশ্নটা সে যদি সে নিজেই বলে তাহলে ভালো হবে, যে কিভাবে আমাদের এখানে নজরুল অন্যান্যদের মধ্যে। হ্যাঁ, সেটা আমি জানি। আমি সেটাই ভাবতেছিলাম যে মানে মূলত আমরা এতক্ষণের আলোচনায় যেটা বুঝলাম, আমাদের তোসনা সঞ্জীব যা বললেন যে এই মূলত আরবি থেকে, আরব দেশ থেকে আমাদের এই গজলের উদ্ভব এবং এরপর ফার্সি এবং উর্দু ভাষা এটার আগমন। তো বাংলাতে ঠিক কিভাবে আসলো এবং বাংলা ভাষাতে এটা কি রকম রূপ ধারণ করলো, আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারলাম গজলটা আসলে কি রকম, এই গঠনগতভাবে কিরকম হচ্ছে। তো বাংলা ভাষাতে এটা কিভাবে অন্তর্ভুক্ত হলো, এবং আমি আমি যতটুকু জানি, আমার যতটুকু জানা বলছে যে কাজী নজরুল ইসলামের হাত ধরেই হচ্ছে এটা এসেছে। আসলে তা নাও হতে পারে, আমি আসলে এই টেস্টটা আসলে জানতে চাচ্ছি প্রশ্ন সঞ্জীবের কাছে। এখন গজলের কথা বাংলা ভাষায় যখন আমরা বলবো যে আমাদের সাহিত্যের সাথে সম্পর্ক কোথায় বা কারা এটাকে নিয়ে আসছেন, হ্যাঁ হ্যাঁ, প্রথমে বলতে হবে যে সুলতানি আমলের কথা যুগে আমাদের চলে যেতে হবে। মনে রাখতে হবে যে 14দশ শতকেই বাংলাতেও মানে বাংলা অঞ্চল, বাংলা বলতে বাংলা ভাষা বোঝায়নি, মানে বাংলা অঞ্চলেও শাহে বাঙালিয়া, যেটাকে আমরা বলি শাহে বাঙালিয়া, সুলতান কি যেন নাম ছিল ওনার, ইলিয়াস, তাই না সুব্রত? প্রথম বাংলার সুলতান হিসেবে নিজেকে ক্লেম করে কি? মুসলিম সুলতান ইলিয়াস কি যেন নাম, না? শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ। তো ওনার এখানে যখন ওই জায়গাটাকে যখন তিনি বাংলা হিসেবে ক্লেম করছেন, তারপর পরে কিন্তু সুলতানদের সময় ফার্সিতে গজল চর্চার কিন্তু এখানে প্রথম উদ্ভব ঘটে এবং সেটা সুলতান করেন। সুলতানের নাম এখন এই পর্যন্ত এই সময় আমার মনে পড়ছে না। 14দশ শতকের কথা, যিনি পারস্যের কবি হাফিজ সিরাজিকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলায় আসার জন্য। এবং হ্যাঁ, আলাউদ্দিন হোসেন শাহ কি না? আলাউদ্দিন আলাউদ্দিন স্যার গিয়াসউদ্দিন আজম শাহ হতে পারেন, গিয়াসউদ্দিন আজম শাহ হতে পারেন। হ্যাঁ রাইট, গিয়াসউদ্দিন আজম শাহ। আমার নামটা তিনি পত্র লেখেন যে বাংলায় আপনি আসবেন। দুবার তিনি কিন্তু আসার চেষ্টা করেছিলেন, কিন্তু ঝড়ের কারণে আসতে পারেননি। তারা ওই রুকনাবাদ ত্যাগ করে, সিরাজের রুকনাবাদ এগুলো ত্যাগ করে, মুসল্লা ত্যাগ করে তিনি আসলে আসার জন্য মানে কোথাও তিনি যেতে চাইতেন না। কবি তার জায়গায় বসে থাকতেন সবসময়, এবং একটা সময় তিনি অনেক ভালো সময় কাটিয়েছেন। তখন ওখানে তার সময় প্রথম দিকে যে সুলতান ছিলেন, ভালো সময় কাটিয়েছেন। তার গজলের ইতিহাস বলতে গেলে পরে অন্যদিকে চলে যাব আমরা, সেসব নিয়ে হয়তো পরে আলোচনা করা যাবে। তো বোঝা যাচ্ছে যে ফার্সিতে কিন্তু উর্দু সাহিত্যে যখন দিল্লিতে যখন গজল চর্চা শুরু হচ্ছে, দিল্লিতে যখন ফার্সিতে যখন গজল লেখা হচ্ছে, তখন কিন্তু বাংলাতেও মানে বঙ্গদেশেও কিন্তু ফার্সিতে গজল চর্চা করার চেষ্টা করা হচ্ছিল। আমার কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে নিশ্চয় আমি কি বলছি? তো কাজী ফার্সিতে দিল্লিতে যতই আমির খসরু ফার্সিতে গজল চর্চা করুক না কেন, সেই গজলের কিন্তু ফার্সি ভাষার যে চল সেটা কিন্তু আর ভারতবর্ষে কিন্তু জনমানুষের ভিতরে সেটা কিন্তু থাকেনি।
কাজেই ফার্সির কবি হিসেবে হযরত আমির খসরু এটা একটা আহ, ভারতের জন্য খুবই একটা জটিল একটা বিষয় হয়ে দাঁড়াবে যে ফার্সির কবি আমির খসরু এটা একটা অসম্ভব ব্যাপার। এটা ফার্সির যারা মূলত পাঠক ফার্সি ভাষার যারা লোক তাদের কাছে একমাত্র আমির খসরু ফার্সির কবি, ফার্সির শায়ের। কিন্তু আমির খসরুকে মূলত উর্দু কাওয়াল হিসেবে বা কিছু কিছু গজল গাওয়া হয়, ফার্সি গজল সেটা দু চারটা, জনমানুষের ভিতরে সেই গজল এতটা প্রভাব বিস্তার করবে না ফার্সি, কারণ ফার্সি রাজরাজাদের ভাষা ছিল। আর সাধারণ মানুষ কথা বলতো খারি বলিতে বা হচ্ছে দেহলবি উর্দুতে বা লাকড়া উর্দু বা রেখতা, কেউ কেউ বলে রেখতা বা হিন্দুস্তানি ভাষা, এগুলোতে কথা বলতো। ফার্সির চলটা ওইভাবে জনমানুষের ভিতর ছিল না। আবার এদিকেও কিন্তু বাংলাতেও কিন্তু ফার্সি ভাষা কিন্তু মানুষের মুখের ভাষা নয়, অত এটারও কিন্তু কোনো চল কিন্তু নাই। কাজেই ফার্সি ভাষার গজল দিল্লিতে যেরকম ব্যর্থ হবে, একইভাবে বাংলাতেও ব্যর্থ হবে, যদিও দু জায়গায় ফার্সি ভাষায় রাজ্যের ভাষা, কিন্তু ব্যর্থতা কিন্তু দু জায়গায় কিন্তু আছে বর্তমান থাকার কথা। এখন কথা হচ্ছে একটা ভাষা যখন ওই অঞ্চলের নিজস্ব মানুষ যখন নিজস্ব ভাষায় যখন কবিতা চর্চা করবে, তখনই কিন্তু সেটা জনমানুষের কবিতা হয়ে উঠবে। সেই কবিতা তখন কিন্তু মানুষের ভিতরে কিন্তু চলাচলের জন্য প্রস্তুত হয়ে উঠবে। কিন্তু বাংলা অঞ্চলে কিন্তু তখন কারা রাজত্ব করছে এটা বুঝতে হবে। কারা রাজত্ব করছে? বাংলা অঞ্চলে পদকর্তাগণ রাজত্ব করছে। কাজেই ফার্সি ভাষা থেকে তাদের ঋণ করে যে বাংলা কবিতা চয়ন করতে হবে, এতটা দরিদ্র অবস্থার ভিতরে কিন্তু বাঙালি কবিরা ছিল না। এটা হয়তো মানে উর্দু ভাষাভাষী লোকজন আমার উপর রুষ্ট হতে পারেন, কিন্তু এটা তো বাস্তবিক ঐতিহাসিক সত্য যে ওই সময় যে সমস্ত বাংলা কবিতা এই অঞ্চলে লেখা হচ্ছে সেগুলা কিন্তু মানে বিশ্ব সাহিত্য বলতে কিছু থাকার না থাকুক, যদি মোটা দাগেও নেই, সেটা কিন্তু বিশ্ব সাহিত্যের অংশ। যে চতুর্দশ শতকে যে বৈষ্ণব পদাবলীগুলো লেখা হচ্ছে সেগুলা উৎকর্ষ কিন্তু সেগুলাকে শুধুমাত্র বঙ্গীয় সাহিত্য বললে ভুল হবে। সেটা সমস্ত বিশ্বের সাহিত্যের কিন্তু সেটা কিন্তু সম্পদ। এবং চণ্ডীদাস যখন যেভাবে কবিতা লিখছেন, যেভাবে তিনি চয়ন করছেন এবং চারিদিকে যেভাবে বাংলা ভাষা খুব দ্রুততম সময়ের ভিতরে গড়ে ওঠে, যে ধরনের কবিতার আগমন ঘটাচ্ছে এই অঞ্চলের পদকর্তারা, যারা নিষ্পেষিত, যাদের অবস্থান রাজসভায় হচ্ছে না। কারণ এই ইতিহাস আমাদের বলে দিচ্ছে যে ওই সময়ে পৃষ্ঠপোষকতা অবশ্যই রাজারা দিয়েছেন, যতটা না পথকবিদের দিয়েছে, যতটা না যে ভাষাকে বাংলা ভাষা বলাই হচ্ছে না, বাংলা হিসেবে যেটা বাংলা হয়ে ওঠেনি, যেটাকে ভাষা বলা হচ্ছে, লোকভাষা বলা হচ্ছে, আঞ্চলিক ভাষা বলা হচ্ছে, রাজরাজারা প্যাট্রোনাইজ মূলত কিন্তু বৈষ্ণব পদকর্তাদের করেনি, মূলত তারা প্যাট্রোনাইজ করেছে কাশিরাম দাসদের, যারা মূলত সংস্কৃত ভাষা জানতেন, সংস্কৃত পণ্ডিত। তাদেরকে বলা হচ্ছে যে আমাদের এই অঞ্চলে যে ভাষায় মানুষ কথা বলে, এই অঞ্চলে যে ভাষায় মানুষ কথা বলে, সেই ভাষায় এটাকে তোমরা অনুবাদ করো, আমরা টাকা দিব। এবং প্রথম থেকে কিন্তু এটা কিন্তু অনেকেই কিন্তু মেনে নেয়নি, কিন্তু কালে কালে কিন্তু এটা কিন্তু মানুষের গৃহের সম্পদ হয়ে উঠেছে। তার মানে বোঝা যাচ্ছে যে দিল্লিতে আমির খসরুরা যারা এক পুরুষ আগেও যারা মূলত ভারতবর্ষের মানুষ ছিল না, যাদের বাপ দাদারা খারেজমিয়া রাজ্য পতনের পরে, খারেজমিয়া রাজ্য চেঙ্গিস খানের সময় যখন পতন হয়, ঠিক আছে, এবং পারস্য বিভিন্ন সাম্রাজ্য যখন পতন হওয়া শুরু হয়, এবং তৈমুর-লংরা যখন বিভিন্ন জায়গা ভেঙে চলে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে বিভিন্ন রাজ্য পারস্যের, ওই সময় ইলতুৎমিশের সময়কার কথা। ইলতুৎমিশ তাদের সময়ে কিন্তু মুসলমান কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কিন্তু আশ্রিত হিসেবে কিন্তু ভারতবর্ষের মাটিতে আসছে, রাজনৈতিক আশ্রয় যেটাকে আমরা এখন বলে থাকি। তো কাজেই এই যদি আশ্রয়ের ভিতরে যদি তারা এসে থাকেন,
তাহলে বোঝা যাচ্ছে যে এই এই দেহলভী উর্দু যেটাকে আমরা বলি, দেহলভী উর্দু, দিল্লিকে কেন্দ্র করে যেটা উর্দুটা গড়ে উঠেছে, এইখানে মূলত তাদেরই মানে ওই পার্সিয়ানদেরই উত্তর পুরুষরা ভারতীয় ভাষাকে উপজীব্য করে নতুন একটা সাহিত্য উৎপাদন করছে। কিন্তু আমাদের বাংলায় কিন্তু তা হয়নি, যে ওইখানকার মানুষরা এইখানে বাস করে, ঠিক আছে, যে এইখানকার সমস্ত গুণাগুণকে নিয়ে, হ্যাঁ, কি ময়মনসিংহ গীতিকা নিয়ে, কি আমরা যেটাকে পুঁথি সাহিত্য বলি, আর কি নানান পদের তোমার হচ্ছে লোকজীবনের যে ব্যাপার স্যাপার ছিল, সেই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে কিন্তু ওই জাতের মানুষ, পারস্যের রক্তের মানুষ কিন্তু এখানে বসে কিন্তু বাংলা সাহিত্য বিকশিত করেনি। কেমন? কাজে এইখানে হুশ করে গজল তৈরি হবে এটা বলা কিন্তু খুবই বিপজ্জনক, ঠিক আছে? কারণ আমির খুসরুরা তখন ফার্সির কবি, আর চণ্ডীদাসরা কিসের কবি? বাংলার কবি। এটা মাথায় রাখতে হবে। জিবু, এই প্রশ্নে আমি একটু চাই যে আমির খসরু যখন গজল রচনা করেন, আমি যতটুকু জানি যে তিনি ফার্সি ভাষার কবি, তুমি যেটা বললে, এবং ফার্সিতেই রচনা করতে চেয়েছিলেন, উর্দুতে নয়। মির্জা গালিবের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। আমরা দেখি তিনি কিন্তু প্রথমে উর্দু ভাষা নিয়ে উচ্ছ্বসিত, ফার্সি ভাষা নিয়ে উচ্ছ্বসিত, এবং তিনি ওটাই কিন্তু উচ্চতার ভাষা, কারণ পার্সিয়ানরা তাকে গ্রহণ করবে না, সে তো অন্য এলাকার মানুষ, ইন্ডিয়ান, তো ইন্ডিয়ানদেরকে পার্সিয়ানরা গ্রহণ করবে না। এই যে বিষয়গুলো ছিল, এগুলো কিন্তু ভাষাগত এবং জাতিগত একটা দ্বন্দ্বের কিন্তু একটা জায়গা ছিল। এই জায়গা রাজনীতির মানে ভাষা রাজনীতি, অঞ্চল রাজনীতি, অবশ্যই অবশ্যই। ফলে হালে কিন্তু পানি পায়নি, গালিবও পানি পায়নি। হ্যাঁ, আর খসরুর কথা যেটা বললে সেটাও যে খসরু পরে উর্দু ভাষার কবি হয়েছেন, এই বিষয়টা একদমই তাই। মানে মানে আমি মানে উর্দু ভাষীদের প্রতি আসলে শ্রদ্ধা জ্ঞাপন করেই বলছি যে গালিব কিন্তু আসলে উর্দু ভাষা, উর্দু নামকরণ অনেক পরে হয়েছে। গজলকে গজল বলা হতো না, রেখতা বলা হতো, রেখতা মে বাত করতে হ্যায়, মানে উর্দু ভাষাকেও রেখতা বলা হতো, গজলকেও রেখতা বলা হতো। হ্যাঁ, এবং মানে এই ভাষাটা মান মর্যাদা পাওয়া শুরু করে পাকিস্তান রাষ্ট্র অভ্যুদয়ের পরে, তারপরে সে রাষ্ট্রীয় ভাষা হচ্ছে। তার আগে এটা আসলে মানে সাধারণ মানুষের মুখের ভাষা, পথের মানুষের ভাষা ছিল, এবং যেটাকে বলে গণমানুষের ভাষা আর কি, গণমানুষের ভাষা। এবং মির্জা গালিব যখন, আসাদুল্লাহ খান গালিব যখন তিনি উর্দুতে যখন গজল লিখছেন, এবং সেটা বাহাদুর শাহ জাফর তার অনুরোধেই লিখছেন যে আপনি উর্দুতে গজল লেখেন, উর্দুতে লেখেন। তিনি 234টা গজল লিখেছেন উর্দুতে, এবং তিনি নিজেকে ফার্সির শায়ের মানতেন, ফার্সির শায়ের, উর্দু শায়ের না। এটা উর্দু বলা হতো না তখন। মজার ব্যাপারটাই হচ্ছে এইখানে। তো কাজেই তো এখানে একটা মান সম্মানের ব্যাপার তো ছিলই। আর আর মনে রাখতে হবে এটা হচ্ছে রাজ্যের ভাষা, এটা হচ্ছে একটা প্রাইম ভাষা, একটা প্রাইম, আর একটা সাধারণ মানুষের ভাষা। এখন এই নিয়ে তো আর মির্জা গালিবকে আমি তার উপর আমি অনুযোগ করতে পারি, অভিযোগ তার করতে পারি না। কারণ গীত গোবিন্দ যিনি রচনা করেছিলেন জয়দেব, তিনিও বঙ্গ সন্তান ছিলেন, কিন্তু তিনি সংস্কৃত ভাষাকে তিনি উপজীব্য করেন, নইলে পৃষ্ঠপোষকতা পাওয়া যায় না। কিন্তু মজার ব্যাপার, বাহাদুর শাহ জাফর তিনি ছিলেন সম্রাট, তিনি কিন্তু পৃষ্ঠপোষক মির্জা গালিবের। কিন্তু একটা আত্ম অহমিকা কবিদের থাকেই, কবির একটা আত্ম অহমিকা ভুগবেই, এবং তারা দেখেছে যে আমি ফার্সির শায়ের। এখন মাইকেল মধুসূদনের কথা বলতে হয়, তিনি কি মহাকাব্য আমাদের ভাষায় লিখতে পারতেন না? কিন্তু তিনি একটা বানানো ভাষায় লিখেছেন, এবং যে ভাষার সাথে কোনোদিনই বাঙালি জনগণের কখনোই সংযুক্ত হবে না তারা, এবং এটা পণ্ডিতদের ভাষায় সারা জীবন থেকে গেছে, এবং এটা আলমারিতে শোভা পাবে। তো কাজেই সেই দ্বন্দ্বে আমরা না গিয়ে আমরা শিল্প আসি স্যার, আমার মনে হয় যেটা সেটা দ্বন্দ্ব অনেক দীর্ঘ দ্বন্দ্ব। বাংলায় আসি, আমরা মির্জা গালিবে গেলে হবে কি, তাহলে আমরা বাংলা নিয়ে আলোচনা করতে পারবো। বাংলা যাব তার আগে ওটা বিষয়টা এই জন্য কাজ করে যে গালিব তো আসলে উর্দু ভাষার শ্রেষ্ঠ কবি সারা পৃথিবীতে। হ্যাঁ, এই ক্ষেত্রে আর বাহাদুর শাহ জাফরও কবিতা লিখেছিলেন, গজল লিখেছিলেন, কিন্তু তিনি সম্রাট ছিলেন, ঠিক আছে। তার দরবারে ডাকও পড়েছিল, এবং সেখানে গিয়ে গজল শুনিয়েছেন গালিব, সেই জিনিসগুলো আমরা জানি। তার সঙ্গে অনেক বেশি রসিকতার সম্পর্কও ছিল গালিবের। হ্যাঁ, সেগুলো আমরা জানি, মানে এগুলো আমাদের জানার আগ্রহ থেকে আর কি। মানে হচ্ছে যে বেশ কিছু মজার জায়গা ছিল তখন, গালিবকে নিয়ে তো অনেক কিছু ঘটেছে, সেসব জায়গা
আমাদের একটু জানতে ইচ্ছা করে, এই কারণেই। আর তারপর থেকে আমরা অঞ্চলে ঢুকছি, আসবো, কারণ গালিব তো হচ্ছে অনেক আগের লোক। আর এখানে আরেকজন ব্যক্তিকে আমার মনে পড়ে, সেটা হচ্ছে মীর তকিমির। হ্যাঁ, মীর হ্যাঁ, তকিমির। মীর তকিমির নামে একজন ছিলেন। গালিব কিন্তু তাকে অনেক মর্যাদা দিয়েছেন, গুরুত্ব হ্যাঁ, দিয়েছেন। আসলে আমি বলি আপনাকে স্যার, এখানে মারাত্মক একটা সুন্দর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মানে আমাদের যেরকম আমাদের শ্রদ্ধেয় শিক্ষক খালেদ হুসাইন স্যার একবার একটা একটা সেমিনারে, তখন ম্যাডাম রাবেয়া মুইন ম্যাডাম ছিলেন, বা তাকে তার বিদায় অনুষ্ঠানে একটা কথা বলেছিলেন। তো সেটা ছিল এমন যে আমার ভাষা প্রথমে এরকম এত বেশি সুন্দর ছিল না, কারণ আমার ভাষার ভিতর তৎসম শব্দের ব্যবহার কম ছিল। রাবেয়া মুইন ম্যাডাম স্যারকে বলতেন যে তোমার লেখার ভিতর তৎসম শব্দ নাই কেন? তৎসম শব্দ থাকলে পারে বাংলা ভাষাটা একটু ভারী হবে, তোমার প্রবন্ধ লেখার হাত তখন আরো চমৎকার হবে। তো স্যার মাইক এসে বলেছিলেন যে, এবং আমি কখনোই চাই না যে আমার ভাষাটা আর তৎসম শব্দ মানে এটা এটা যেন ছাড়া হোক। মানে তিনি চেয়েছেন যে আমার ভাষায় তৎসম শব্দের যে নান্দনিক ব্যবহার আছে এটার যেন উপস্থিত থাকে। একই রকম মীর তকিমির যখন উর্দুতে যখন গজল লিখছেন, তিনিও ফার্সি জানতেন, তিনি উর্দুতে গজল লিখছেন, তখন তিনি তিনি ভারতবর্ষের যত প্রচলিত ফার্সি শব্দ ছিল, যে ফার্সি শব্দগুলো প্রচলিত, যে শব্দগুলো বিগত 500 বছর ধরে ভারতীয়রা ব্যবহার করে আসছে, ভারতীয় হিন্দি ভাষীরা ব্যবহার করে আসছে, সেই ফার্সি শব্দগুলো তিনি ব্যবহার করলেন। এবং কিছু কিছু ফার্সি শব্দ আবার বুঝতেও না, অনেকে বুঝতেও পারতো না। তো প্রচলিত এই যে ফার্সি শব্দ, কিন্তু তিনি এটা বলা হয় যে তিনি তিনি কিছু প্রচলিত ফার্সি শব্দের উর্দু ভাষায় ব্যবহার করার মাধ্যমে উর্দু ভাষাকে উন্নত করলেন। তার মানে আমাদের বাংলা ভাষা যে একটু তৎসম শব্দ দ্বারা যে একটু উন্নত হয়, একটু মার্জিত হয়। হ্যাঁ, না, এটা আমি তাচ্ছিল্য করে বলছি না, এটা আমি সম্মান রেখে বলছি। আমি এই জায়গাটাই বলছি যে যে কোনো ভাষা তো ম্যাচিউর্ড না, একা একা ম্যাচিউর্ড হয় না, অন্য ভাষার কাছ থেকে নিতেই হবে, তাকে ম্যাচিউর্ড এভাবেই হবে। তো কাজেই ওটা তাদেরকে নিতে হয়েছে, মীরকে নিতে হয়েছে, বা আমাদের রবীন্দ্রনাথকে হোক আর মাইকেল মধুসূদন দত্তকেই হোক, তাদেরকে নিতে হয়েছে, এটা দরকার ছিল। বা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদেরকে নিয়ে নিতে হয়েছে, বা আমরা নিজেরাও এটা নেই। এর পেছনে অবশ্যই সাংস্কৃতিক আধিপত্যগত কিছু প্রতীকী ব্যাপার তো থাকবেই, সেটা নিয়ে আমরা আলোচনায় না যায় বোধহয় আজকের জন্য ভালো। আর মির্জা গালিবকে নিয়ে কথা বলতে চাইলে আসলে আমি ওই ব্যাপারে মহান বিশেষজ্ঞ নই। কারণ স্যার জাভেদ ভাই যেহেতু যেখানে এখনো পৃথিবীতে আছেন, সেখানে মির্জা গালিবকে নিয়ে আমার কথা বলা এটা ভুল ত্রুটি হয়ে যাবে। আর আমি অত্যন্ত ভয় পাই বিষয়টা নিয়ে। আমি আমি হচ্ছে আমার বাংলা গজল নিয়ে আমি আলাপ আলোচনা করতে যাচ্ছি। মরমিবাদ যেটা, এটার সাথে সংশ্লিষ্টতা কোথায়, আমি কিছু কিছু টাচ করে করে আমি এগোবো। তো আমি যেটা বলতে চাচ্ছি যে মির্জা গালিব কিন্তু মীর তকিমের যতটা প্রচলিত ফার্সি শব্দ নিয়েছেন, মির্জা গালিব কিন্তু অনেক ভারী ফার্সি শব্দ নিয়েছেন, যে ফার্সি শব্দ হয়তো হিন্দি জনগণ বুঝবেই না, এমন জটিল ফার্সি শব্দ তিনি নিয়েছেন। এবং উর্দু ভাষীরা অনেকেই বলে আমরাই তো অনেক গজলের শের বুঝি না, মানে অনেক কষ্ট করে বুঝে নিতে হয়। হ্যাঁ, এটার মানে কি তাহলে এটাই কিনা? তো কাজেই বোঝা গেল যে উর্দু গজল সমৃদ্ধ হওয়ার পেছনে ফার্সির অনুদান বা অবদান দুটাই অনেক বেশি। তার মাধ্যমে কিন্তু উর্দু গজল হ্যাঁ, কিন্তু এত যাই হোক, সমৃদ্ধ হয়েছে। আমরা মানে বাংলা নিয়ে অনেক কথা বলবো, আমার অনেক কথা বলার আছে বাংলায় গজল কিভাবে প্রবেশ করলো। তার আগে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে কবি ইকবাল কিন্তু এর দ্বারা প্রভাবিত হয়েছিলেন, আমির খসরু দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। মানে আগের প্রসঙ্গে আবার ফিরলাম আর কি, যে আমির খসরু হ্যাঁ, তার যিনি গালিবেরও গুরু। তো ওই খসরু যে প্রভাবিত হয়ে মানে আমরা জানি যে ইকবালের যুগ কিন্তু ইয়ার যুগ গীতি কবিতা, বিশেষ করে গজলও তো এক ধরনের গীতি কবিতা, কিন্তু লম্বা গীতি কবিতা যেটা আর কি যুগ। কিন্তু কিন্তু হ্যাঁ, তারপরও ওই যুগে বসে কিন্তু ইকবাল কিন্তু লিখছেন গজল, 2 লাইনের গজল লিখছেন। তো এটার পেছনে তার ভালো লাগার জায়গাটা যদি আমরা বলতে পারি, বলে আমরা এসে যাবো বাংলা অঞ্চলে। স্যার হ্যালো। পরিষ্কার আসছে না স্যার শব্দ? হ্যাঁ, এখন মনে হয় শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। বলো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, জীবু বলেন। স্যার, আরেকবার রিপিট করেন একটু। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই কবি ইকবাল, মহাকবি ইকবালের সঙ্গে ইকবাল কিন্তু গজল চর্চা করতেন, এবং সেই গজল এবং তার যুগটা হচ্ছে আমি বলবো যে বড় গীতি কবিতার যুগ, মানে বড় কবিতা। আমরা যে ভাষা যে যেমন বাংলা কবিতা লিখি বা সারা পৃথিবীতে কবিতা বলতে যেটা বোঝায়,
রোমান্টিক কবিতা, আধুনিক কবিতা, হ্যাঁ এই এই হ্যাঁ ধরনটা। হ্যাঁ। তারপরেও কিন্তু ইকবাল কিন্তু চর্চা করেছিলেন। তো তার সঙ্গে এবং আমির খসরুকেও তিনি শ্রদ্ধা করতেন, এই জায়গাটা আর কি। আমির খসরু স্যার অনেক আগে, 14দশ শতকের কথা আমির খসরুর কথা। মানে ইকবাল সম্পর্কে, মানে ইকবালের আচ্ছা, হচ্ছে যে চর্চার তার যে জায়গাটা। ইকবাল, মোহাম্মদ তিনি ইকবাল, মানে চিন্তা মোহাম্মদ ইকবাল কি বল, মোহাম্মদ ইকবাল ট্র্যাডিশনালি তিনি লেখার ক্ষেত্রে তিনি ট্র্যাডিশনাল ছিলেন, এবং চিন্তা ভাবনার দিক থেকে ওই অর্থে তার গুরু হচ্ছে নিটশে। তিনি নিটশেকে, ফ্রেডরিক নিটশেকে তিনি গুরু মানেন। এবং আহ, তার তার বাইরে দেশে যে পড়ালেখা করে তিনি যে মানে একটা ফিলোসফিক্যাল যে চর্চা তিনি করেছেন সারা জীবন, ভারতবর্ষে ঢোকার পরে, প্রবেশ করার পরে কিন্তু তার সেই সকল একদম পরিচয় যে একদম অক্ষুণ্ণ ছিল তা কিন্তু না। মানে তিনি যখন কবি তখন তিনি ট্র্যাডিশনালি ছিলেন, এক্ষেত্রে মাইকেলের মতোই আর কি। সরি। মাইকেল মধুসূদন সারা পৃথিবী ঘুরেছেন, নানান জিনিস শিখেছেন, জেনেছেন, বুঝেছেন, কিন্তু যখন তিনি বাংলা ভাষায় লিখছেন তখন কিন্তু তিনি কিন্তু ট্র্যাডিশনাল, তার ঐতিহ্যকে তিনি কিন্তু গ্রহণ করছেন। মূলত কিছু জটিলতা তো ছিলই, মানে এই 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 বিষয়টা সত্য কিনা আমি জানি না, তবে এরকম আমি শুনেছি যে দু তিন পুরুষ আগেও তারা ব্রাহ্মণ ছিলেন, এরকম শোনা যায়। এ কথা সত্য কিনা আমি জানি না। তো এই ইকবালের যে ব্যাপার, ইকবালের যে ইকবাল আসলে অনেকটা অনেক অনেক বেশি আধুনিক, অনেক বেশি জাতীয়তাবাদী, অনেক বেশি তার মানে বর্তমান যুগের যে রং তার তার লেখার ভিতরে আছে। কিন্তু তার যে উর্দু ভাষাভাষীর যে ট্র্যাডিশন, তার যে হাল চাল ধরন, এবং যে উপাদানগুলো তিনি ব্যবহার করছেন, এবং এবং ইসলাম ধর্মের আহ, মরমী মানে মরমী বাদী যে অংশটুকু, সে অংশটুকুর আহ, প্রবল এবং প্রবলভাবে এবং তীব্রভাবে কিন্তু তার কবিতায় তিনি ব্যবহার করেছেন। মানে এখন এখন আমার কাছে, হাতের কাছে আসলে এখন তো নেই, মানে কবিতার বই তো আমার হাতের কাছে নেই, যে কারণে আমি শোনাতে পারছি না। তবে সেই ব্যাপারগুলো ছাড়াও কিন্তু আপনার বিভিন্ন রকম আহ, মরমীবাদী যে দৃষ্টিভঙ্গি, একই সাথে ফ্রেডরিক নিটশের যে ফিলসফি, এটা 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 মিক্সচার হয়ে একটা কিন্তু কি বলে দ্বান্দ্বিক অবস্থা তার কবিতার ভিতরে আছে। মানে একই সাথে তিনি আহ, বলা যেতে পারে পুরনোকে তিনি ধারণ করছেন, তার ঐতিহ্যকে ধারণ করছেন, আবার বর্তমানকেও তিনি ফেলে দিতে পারছেন না, অস্বীকার করতে পারছেন না। বর্তমানের যে পরিবর্তন, যে দোলাচল, যে মানে তিনি খুব দ্রুতই কিন্তু তার অবস্থান কিন্তু পরিবর্তন করছেন। তিনি তিনি একবার লিখছেন যে হিন্দুস্তান, আবার লিখছেন পাকিস্তান। তিনি তার তার ভারতবর্ষেরও তার জাতীয় কবি হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু নিতান্তই তিনি মুসলমান বলে হয়নি। পাকিস্তানে কিন্তু তিনি জাতীয় কবি হয়ে উঠছেন। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে ইকবাল যখন কবি হয়ে উঠছেন, ইকবালের যে ব্যাপকতা, এই ব্যাপকতা নিয়ে এতটাই ধুন্ধুমার পড়ে যাচ্ছে, চারিদিকে ধুন্ধুমার পড়ে যাচ্ছে, যে আমাদের আমাদের এই অঞ্চলের বাঙালি যারা মুসলমান কবি, তারা ইকবালের কাছে কিছুই না। এরকম লেখালেখি, এরকম পর্যালোচনা হয়েছে, এবং আমাদের আমাদের বাংলা ভাষী লেখকরাই সেই সমস্ত প্রবন্ধগুলো লিখেছেন। তার মধ্যে হয়তো গোলাম মুস্তফা আছেন, সৈয়দ আলী আহসান আছেন, যাক সেই সমস্ত ব্যাপারে না যাই। যে বিষয়টা হচ্ছে ইকবালে যদি আমরা যাই, ইকবালের বিষয়টা স্যার একদমই, মানে ইকবাল একজন আধুনিক মানুষ, কিন্তু তিনি যখন কথা বলেন, আমি জীবু, আমি যেটা জানতে তিনি চাচ্ছিলাম, যখন কথা বলেন, আচ্ছা তিনি গজল, যখন কবিতা চয়ন করেন, হ্যাঁ স্যার আমি কিন্তু গজল প্রসঙ্গে জানতে চাচ্ছিলাম আর কি, মানে ইকবালের অন্যান্য গজলের চর্চাটা কেন, মানে ইয়ে অবলুপ্ত রেখেই আমরা গজল সম্পর্কে আলোচনা করছিলাম। হ্যাঁ, যাই হোক, আচ্ছা এটা আমাদেরকে একটু তুমি জানাও যে আসলে গজলে ইকবালের অবস্থানটা কি আসলে, তারপর আমরা বাংলা অঞ্চলে আসছি। আচ্ছা। গজল ইকবালের এই অবস্থান, গজলে আসলে ইকবাল একটু বিস্তারিত, মানে মীর তকি মীর বা মির্জা গালিব যেরকম যেরকম তাদের মানে খুব কম শব্দের ভিতরে যেরকম তাদের শেরগুলো নির্মাণ করেন, খুব অল্পের ভিতরে তাদের 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 অভিমতগুলো শেরের মাধ্যমে প্রকাশ করেন, আহ, সেদিক থেকে আমাদের মোহাম্মদ ইকবাল একটু বিস্তারিত, তার ধারাটা, মানে আমি তার আসলে ফিলোসফিটাই স্যার এই জন্য আপনাকে বলেছি, তার গজলে এই বিষয়টা এসছে। একদিকে তিনি একদিকে তিনি মানে একদিকে একদিকে তিনি তার তার ধ্যান ধারণায়
একদিকে তিনি তার ধ্যান ধারণায় কিন্তু তিনি কিন্তু নিঃস্বে, তিনি কিন্তু নিঃস্বে, আচ্ছা, না তিনি তুমি কিন্তু যেটা বললে সেটা ঠিক আছে যে নিটশের এটাই দর্শনকে তার স্যার গজলের ম্যাটারই এইটা, নিটশের তার ইয়েতে। গজলের যে ফিলোসফি। আচ্ছা, মির্জা গালিবে গজলের ফিলোসফি হচ্ছে, মির্জা গালিবের যেখানে গজলের ফিলোসফি হচ্ছে যারা 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 ধর্মান্ধ, যারা ধর্মান্ধ মানে তারা যারা হচ্ছে একদম প্রকৃত ধার্মিক নয়, যারা ধর্মের যারা ধর্মের মানে মূল যে বিষয়গুলো যেমন ধৈর্যশীলতা, হিংসা পরিত্যাগ করা, হ্যাঁ, যে মানবীয় যে গুণাবলীগুলো ধর্ম থেকে আমরা পাই, তার থেকে যারা পোশাকি ধর্মকে বেশি লালন করে তাদেরকে কটাক্ষ করা ছিল গালিবের কাজ। হ্যাঁ, আমি কিন্তু কিন্তু আসলে মোহাম্মদ ইকবালে কিন্তু এটা হয়নি। আচ্ছা, আচ্ছা, মোহাম্মদ ইকবালে যেটা ঘটেছে সেটা হচ্ছে মোহাম্মদ ইকবালের ম্যাটারটা হচ্ছে পুরাই দার্শনিক। মোহাম্মদ ইকবাল হচ্ছে এক্ষেত্রে হচ্ছে প্রকৃত দার্শনিক। তিনি তিনি মূলত একদিকে তিনি কিন্তু একদিকে তিনি গডকে স্বীকার করছেন এবং যুক্তি দিয়ে কিন্তু তিনি গডকে পাচ্ছেন না। তিনি তিনি একই সাথে যুক্তিবাদী এবং তিনি বিশ্বাসী। এই যে ডান দিক যে অবস্থান আপনার মোহাম্মদ ইকবালের ভিতরে, তিনি তিনি প্রথমে হয়ে ওঠেন ভারতীয় জাতীয়তাবাদী, আবার তিনি হয়ে ওঠেন হচ্ছে পাকিস্তানি জাতীয়তাবাদী, এবং তার এই পরিবর্তন করতে কিন্তু তার সময় লাগে না, কারণ তিনি এদিক থেকে তার প্রকল্পগত তার জ্ঞান ছিল, আর এই প্রকল্পগত জ্ঞান কিন্তু তিনি বাইরের থেকে নিয়ে এসছেন, অর্থাৎ পরিকল্পনা মাফিক কিছু একটা করা, অর্থাৎ যুক্তি সিদ্ধ, কিন্তু তিনি যুক্তিবান একজন মানুষ। তার একটা বিখ্যাত একটা গজল আছে, এটা আপনি শুনে, মেহেদী হাসান গিয়েছে, এইটা শুনলে আপনি বুঝতে পারবেন যে তিনি একই সাথে তার ডান দিক অবস্থা প্রকাশ করছেন। এখানেও কিন্তু গজলের কিন্তু স্বাদ কিন্তু আছে। না তিনি না তিনি হয়ে উঠতে পারছেন পরিপূর্ণ যুক্তিবাদী, একদম যুক্তির মাপকাঠিতে তিনি জগৎকে দেখবেন, আবার এদিকে যখন তিনি মানে ঈশ্বরের দ্বার প্রান্তে যাচ্ছেন তখন তো তাকে তিনি যুক্তিতে পাচ্ছেন না, তাকে যুক্তিতে পাচ্ছেন না। তিনি যখন মানুষের কাছে তার হৃদয়ের কথা বলতে যাচ্ছে, মানুষ শুধুমাত্র বিশ্বাস করতে চায়, মানুষ এত যুক্তি শুনতে চায় না। এই যে ডান দিক যে অবস্থান, এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা কিন্তু মোহাম্মদ ইকবালের কিন্তু লেখার ভিতরে আছে নানাভাবে। আচ্ছা, তুমি আর যে ট্র্যাডিশনালি যে সুফিবাদী যে লেখালেখি, সুফিবাদী যে মরমীবাদ, ঠিক আছে, তার নানামাত্রিক লেখাতে যেগুলো আছে সেগুলোরই একটু কাঠামোগত পরিবর্তন, রূপ একটু আলাদা, শুধুমাত্র ঘুরে ফিরে কিন্তু তার কবিতার ভিতরে এগুলো বারবার এসছে। তুমি তুমি যেটা বললে এই আধুনিকতার দ্বন্দ্ব কিন্তু আমরা গালিবের মধ্যে দেখতে পাই। গালিব যখন বলছেন যে, গালিবের বিশেষ করে কবিতাটা খুব প্রিয় আমার, যে একটা শের, যে ইমান মুঝে রোকে হ্যায় जो खींचे मुझे कुफर, তারপর হচ্ছে যে কাবা মেরে পিছে হ্যায় কালিসা মেরে আগে। এই যে হ্যাঁ, কবিতা, মানে এটার মধ্যে কিন্তু জি, অসাধারণ আধুনিকতার দ্বন্দ্ব, তারপর হচ্ছে যে তোমার মানে এই বিষয়গুলো কিন্তু আছে। আমি যতটুকু হ্যাঁ, দেখি। এটা আছে স্যার, এটা আছে। এটা হচ্ছে কিন্তু গালিব, এটা শুরু হয়েছে মাত্র। গালিবের এত হ্যাঁ, হ্যাঁ, গজল এগুলো, এটা গালিবের শুরু হওয়া। গালিব যা শুরু করে দিয়েছে, ইকবালের কাছে দিয়ে গেছে, শুরু করে দিয়ে গেছে। আর ইকবাল ইকবাল, হ্যাঁ, ইকবাল হচ্ছে বিস্তারিত করেছে এই বিষয়। আচ্ছা, খুবই ভালো গালিব আলোচনা। তো স্যার, গালিব তো গালিব তো আর হচ্ছে মানে মোহাম্মদ ইকবালের মতো মানে জাতীয়তাবাদী অবস্থার ভিতরে পড়েনি। রাইট, রাইট। মোহাম্মদ ইকবালকে শুধুমাত্র রাজনৈতিক একটা সংকট ছিল। কবি হয়ে তার কাজ শেষ করতে পারেনি তিনি, তাকে আলোচনা করতে হয়েছে, তাকে সমাজ নিয়ে তাকে তাকে ফাইট করতে হয়েছে। সমস্ত মানুষের প্রতিনিধি হয়ে উঠছেন মোহাম্মদ ইকবাল, গালিব কিন্তু তা রাইট। নয়। কাজেই কিন্তু তার দ্বন্দ্বটা গালিব তো নানামাত্রিক ছিল। গালিব তো বলবো যে মানবতার জায়গা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। কারণ হচ্ছে যখন 1857 সালে এই বিদ্রোহ হচ্ছে, যেটা প্রথম বিদ্রোহ বলা হয় ভারতবর্ষে, হ্যাঁ, হ্যাঁ, আহ, হুম। সিপাহী বিদ্রোহ, সেখানে কিন্তু গালিব কিভাবে বিদ্রোহ? বলছেন যে সবাই মারা যাচ্ছে, আমার বন্ধুরা মারা যাচ্ছে, এবং আমি এখানে সবার মৃত্যু দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং আমার ভিতরে হ্যাঁ, কষ্টটা যন্ত্রণাটা হচ্ছে। তিনি গালিবের মধ্যে কিন্তু সেই দ্বিধা সত্ত্বেও সেই যন্ত্রণাটা বড় হয়ে উঠছে। আমি এখানে দেখছি মানবতাবাদ, হিউম্যানিটি, হ্যাঁ, হিউম্যানিটির জায়গা থেকে হ্যাঁ, অসম্ভব। হ্যাঁ। হ্যাঁ, বলো। তাহলে এই যে জায়গাটা এখন আমরা শুনলাম যে আহ, আমি কিছু করতে পারছি না, কিন্তু করার তো বাসনাও আছে, এবং আহ, করার যে সামর্থ্য সেটা নেই। এটা গাজলের শের হতেই পারে, তাই না? গাজলের যে বেসিক যে জায়গাটা ছিল সেটা এখানে চলে আসছে। কিন্তু মনে রাখতে হবে যে এই সুর কিন্তু গালিবের একার না। আধুনিক যারা কবি তাদের সবার কিন্তু এই সুর আছে। আজকে নাজিম হিকমতে আমরা পড়ি, আজকে আমরা
যদি মানে আধুনিকে চলে যাই, আজকে যদি আমরা শামসুর রহমানে চলে যাই, আজকে যদি আমরা পৃথিবীর আরো অনেক কবি যারা আছেন তাদের কবিতার দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু এই আস্ফালন কিন্তু আমরা দেখতে পাই। এটা কিন্তু মৃত্যুকে মেরেও কিন্তু আমরা দেখতে পাই। এই সুরটা হচ্ছে কবিদের এমন একটা সুর, যে সুরটা একেবারেই কবিদের নিজস্ব। এর যে কোনো জায়গার কবি এই আস্ফালনটা তারা করেই থাকে, যদি তারা এভাবে মানবতাবাদী হয়। তবে কিন্তু গালিবকে যদি আমরা এইভাবে মানবতাবাদী বলতে চাই, তাহলে মনে হবে যে অমুক কবি মানবতাবাদী নয়। কিন্তু একটা পার্থক্য কিন্তু আছে, যে ইউরোপিয়ান ক্ষয়িত আধুনিকতা যেটাকে বলে, যেটা ক্ষয় এবং অবক্ষয়ে সূচনা করেছে সারা পৃথিবীতে। এবং স্যার, মানবিকতার কিন্তু কোনো ইউরোপিয়ান বা হচ্ছে এশীয় নাই। না, আমি সেটা বলছি না, বলছি যে অবক্ষয় আধুনিকতা থেকে যে বাস্তববাদী ইয়ের জন্ম, কবিতার জন্ম, মানে যেটা খুবই ক্ষয়তাড়িত, পীড়িত, আত্মপীড়িত করে, যে সেখান থেকে কিন্তু ওই যে আগের যে আত্মপীড়ন, আমি এটা কিন্তু পার্থক্য দেখি। যে গালিবের যে আত্মপীড়ন, সেইখান থেকে এই বর্তমান ইকবালের আত্মপীড়ন, মানে এই আধুনিক, মানে বিশেষ করে বিশ্বযুদ্ধ পরবর্তী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী। গালিবের দৃশ্যটা স্যার, গালিবের শুধু ভিন্ন। দৃশ্যটা আলাদা ছিল স্যার। গালিবের পক্ষে কিছু করা সম্ভব ছিল না, কিন্তু মোহাম্মদ ইকবালের পক্ষে কিন্তু অনেক কিছু করা সম্ভব ছিল। মোহাম্মদ ইকবাল কিছু একটা বললে পারে, সেটাই সমস্ত মানুষের কথা হয়ে উঠছিল। অতএব এই পীড়ন কিন্তু আমরা কিন্তু মোহাম্মদ ইকবালে পাবো না। মোহাম্মদ ইকবালে আমরা পাবো ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত একজন মানুষ, যিনি নিৎসে যার গুরু, যিনি 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 ভারতবর্ষে পদার্পণ করার পরে যাকে হয়ে উঠতে হয় হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদী, আবার সুফিবাদী, আবার মরমিয়াবাদী, হ্যাঁ, আবার ট্র্যাডিশনাল উপাদান নিয়ে তাকে কবিতা চর্চা করতে হয়, যেখানে নিৎসের উপস্থিতি ঘটানো অত্যন্ত জটিল কাজ। এবং তিনি কিন্তু নিৎসের উপস্থিতি ঘটিয়েছেন তার অনেক জায়গাতেই। আচ্ছা, আমরা এবার বাংলা অঞ্চলে ফিরি, আমাদের সবচেয়ে বড় আকর্ষণীয় যে জায়গাটা, যে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এখানে যে মানে টপ্পা বা ঠুমরি জাতীয় যে গানগুলো, সেগুলো কিন্তু হ্যাঁ, গজল উদ্ভব। হ্যাঁ, এটা একটা, আরেকটা হচ্ছে রাগের বিষয়। এই রাগগুলো গানে, যেমন কাফি, পিলু, ঝিঝিট, খাম্বাজ, বারোয়া, ভৈরবী, এই যে মানে ভৈরবী এর আগে তো নজরুল রচনা করেছেন, এবং এরকম আরো, হ্যাঁ, এই এই যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে আমাদের অভিজ্ঞতা দরকার আর কি। এই এই ম্যাটার গুলো হচ্ছে উর্দুতে যখন গজল যখন গায়ন শুরু হয়, তখন নানান পদ্ধতিতে শুরু হয়েছিল, নানান পদ্ধতিতে, যে যার যার মতো করে যেভাবে তার মনের কথাকে ব্যক্ত করা যায় সেভাবে ব্যক্ত করেছে। পরবর্তীকালে এগুলো আবিষ্কৃত হয়েছে, যে আমরা সাধারণতই আমাদের মনের বিরহকে প্রকাশ করার জন্য যেভাবে গেয়ে উঠি, সেগুলা পিলুর অন্তর্ভুক্ত, সেগুলা ভৈরবীর অন্তর্ভুক্ত, কেমন, সেগুলা কাফির অন্তর্ভুক্ত, সেগুলা হয়তো কিছুটা ইমন কল্যাণের অন্তর্ভুক্ত। সেগুলো পরে আবিষ্কৃত, যে একটু আমরা, হাকিকত এটাই যে আমরা আমাদের মনের মতো করে একটা কিছু গেয়েছি, পরবর্তীকালে বোঝা গেছে যে এটা অমুক রাগের অন্তর্ভুক্ত। গজলকে যে সুনির্দিষ্ট রাগের ভেতরে প্রবাহিত হতে হবে, এই এই ট্র্যাডিশন বা এই রকম একটু বিধিবদ্ধতা, এটা উর্দু গজলের ক্ষেত্রে বেশি মানা হয়। কারণ যেহেতু আমাদের আশেপাশে উর্দু গজলই আছে। ফার্সিতে ফার্সিতে কিন্তু এই প্রক্ষেপণ কিন্তু এরকম না, এতটা কিন্তু শান্ত ভাবে গজল কিন্তু ফার্সিতে গাওয়া হয় না, আরবি ফার্সিতে গাওয়া হয় না। মনে রাখতে হবে, সেখানে কাফেলার সাথে গেয়ে যাচ্ছে। সেখানে যখন আপনি ইউটিউবে আপনি সার্চ করলে দেখতে পাবেন যে ফার্সি গজল গাওয়া হচ্ছে, পুরো আর্তনাদের মতো করে এক একটি গজল গাওয়া হচ্ছে। গজল যেরকম আর্তনাদ, আর্তনাদ বোঝানো হচ্ছে গজল দিয়ে, হাহাকার বোঝানো হচ্ছে, হাহাকারের মতো করে সেই গজল কিন্তু উপস্থাপন করা হচ্ছে। আর প্রথম দিকে গজল উপস্থাপনের যে শের উপস্থাপন করার যে একটা ধারা ছিল, যে শেরগুলো বৈতালে গাওয়া হয়, শুধু সুরে তাল ছাড়া গাওয়া হবে, এবং পরবর্তী লাইনে আবার তালে গাওয়া হবে। এই যে শেরের যে উপস্থাপনের যে একটা ক্যাটাগরি, একটা একটা শওকত আলীর, জনাব শওকত আলীর যে গজলটা আমরা শুনলাম ফয়েজ আহমেদ ফয়েজের, সেখানে কিন্তু একটু পুরনো স্ট্রাকচারে কিন্তু গজলটার সুরটা করা আছে। হ্যাঁ, নজরুলের গজল কিন্তু আমরা মাঝে মাঝে পাবো, যে প্রথম লাইনটা একটু বৈতালে গাওয়া হচ্ছে, একটু টেনে টেনে গাওয়া হচ্ছে, পরের লাইন আবার তালে গাওয়া হচ্ছে। এই যে একটু ধারা, গায়নের যেটা ধারা আছে, সেই ধারাটাই মূলত পুরনো গজলের ধারা, যে শেরের শেরের এক এক লাইন হচ্ছে বৈতালে গাবে, পরের লাইন তালে গাবে, এরকম একটা ব্যাপার কিন্তু ছিল অনেক আগে থেকে। আমাদের যে আর রাগ রাগানিতে গজল গাইতে হবে, এটা হচ্ছে আসলে একটা মানে ধরাবাঁধা একটা দিক চলে আসছে উর্দু গজলের ক্ষেত্রে, কিন্তু এটাকে যে মানতেই হবে এর কোনো বিধিবদ্ধতা নেই।
আচ্ছা, আমি যতটুকু জানি যে সঙ্গীত এবং কবিতা দুটো জগতে গজল যাতায়াত করেছে। তো এই যাতায়াতটা ব্যাপারটা আসলে কোনটা আগে কোনটা পরে, কিংবা কিভাবে এটা আসলে হলো, আর হ্যাঁ, বাংলা অঞ্চলে এটা কি এটা কোন প্রকৃতিতে প্রবেশ করলো বাংলায়, এটা হ্যাঁ, এটা স্পষ্ট করতে হবে আমাদের কাছে। হ্যাঁ, আমি এটা এটা আগে আপনাদের একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে গজল আসলে কবিতা, এটা হচ্ছে কবিতা, কিন্তু এই কবিতাগুলো গাওয়া হয়, এটাই হচ্ছে এটার হাকিকত, এটা সত্য হচ্ছে এটাই, এটা কবিতা। গজলকে কখনো বলা যাবে না গান। এটা হচ্ছে এটা হচ্ছে কি বলে, ন্যায়গত ত্রুটি, মানে লজিক্যালি ভুল আর কি এটা, হ্যাঁ। মানে গজল কবিতা, গজল কবিতা, এটা কোনো কবিতা, গান হ্যাঁ। নয়। হ্যাঁ, তবে গান না। গজল কিন্তু পড়ে না কেউ, গজল শোনাতে হয়, গজল বলতে হয়, कहने पड़ता, बोलना पड़ता, এটা হ্যাঁ, পড়ে এটাই, না এটা। ওটাই হ্যাঁ, আধুনিক কবিতার, শোনো এটাই আমি বলতে, খুব দারুণ একটা জায়গায় এসছো, যে আধুনিক কবিতার কিন্তু এটা একটা বড় বিষয়, যে আধুনিক কবিতা আমরা লিখি, পড়ি না। তো কবিতা যে পড়ার জিনিস, কবিতা যে বলার জিনিস, এই কথাটা কিন্তু গজলে এই জিনিসটা এসছে। এটা যেমন সত্য, তেমনি করে একটা কথা আছে প্রচলিত, যে যে গজলে কথা বেশি, সুরের প্রাধান্য কম। হ্যাঁ, এটা একটা খুব প্রচলিত কথা কিন্তু গজল সম্পর্কে, যে কথা বেশি, সুরের প্রাধান্য কম। তো রবীন্দ্রনাথের মধ্যেও কিন্তু একই জিনিস। রবীন্দ্রনাথের মানে কবিতা সেক্ষেত্রে কি বাণী প্রবণ নাকি সুর প্রবণ, মানে একটা কিন্তু আমরা কিন্তু একটা দেখি, মানে এক ধরনের ঐক্যবন্ধনী বলি বা একটু বিচ্ছেদই বলি। এই জায়গাটা বোধহয় আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। যেহেতু রবীন্দ্রনাথ আমাদের মাথার উপরে আছেন, আর রবীন্দ্রনাথ প্রভাবিত হয়েছিলেন হাফিজের দ্বারা, তার পরিবার প্রভাবিত হয়েছিল। পাশ্চাত্যের হাফিজ, যিনি প্রেমের কবি, তার দ্বারা নজরুল প্রভাবিত হয়েছিল। তো এই যে বিষয়গুলো, এগুলো বা দর্শকদের উদ্দেশ্যে আমরা কিছু জানতে চাই। হ্যালো, হ্যালো, তসলিম হাসান, নেটওয়ার্কের সমস্যা। আমারও মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। তো আহ, কিন্তু নেটওয়ার্ক সে বের হয় নাই, আছে আমাদের সঙ্গে, এখন দেখি। হ্যাঁ, একটু অপেক্ষা করি আমরা। মিউট হয়ে আছে, তো ওকে সংবাদ দিতে হবে কোনোভাবে। আচ্ছা, আমি দেখতেছি স্যার। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, জীবু, আবার লাইনে তোমাকে পাচ্ছি। সমস্যা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ, আমার নেট চলে গিয়েছে, আমার অনলাইন, আমি তো মানে ওয়াইফাই সমস্যা করছে তো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আহ, ঠুমরি নিয়ে, যেটা ঠুমরি বা টপ্পা, এইগুলো মূলত গীত, মানে গান, বা এটা এটা হচ্ছে সঙ্গীত, মানে গানের ভাগে, এটা পড়বে হচ্ছে সুরের ভাগে, সুরের অংশে। আর গজল পড়বে হচ্ছে কবিতার ভাগে, এটা হচ্ছে কবিতার ভাগ, মূলত কবিতার অংশই, কবিতার অংশই মুখ্য, আর কবিতাই মুখ্য গজলে। আর ঠুমরি টপ্পা, টপ্পাই হচ্ছে সঙ্গীত, হচ্ছে মুখ্য। আচ্ছা, খুব ভালো উত্তর। এখন এইখান থেকে আমাদের ধীরে ধীরে যে ওইখান থেকে আমি বলবো যে টপ্পা এবং ঠুমরি প্রথম আমাদের অঞ্চলে গজলের ঢংকে নিয়ে আসে, এই তো ব্যাপারটা, এই আমি যদি বুঝে থাকি।
এবং এই জায়গাটা ধীরে ধীরে বিকশিত হয়ে কিভাবে বাংলায় লোকায়ত হয়ে কিভাবে আবার নজরুলে প্রবেশ করলো সে জায়গাটা। আসলে গজল এখানে কখনোই আসলে বাংলা ভাষাভাষী মানুষ বাংলা ভাষায় আসলে কখনোই চর্চিত হয়নি। আমার জানা মতে প্রথম আহ, রজনীকান্ত সেন অথবা অতুল প্রসাদ এই দুজনের একজন হবেন, এনারা প্রথম নাকি গজল লেখার একটা নিরীক্ষা চালান, কিন্তু সেখানে রদীফ ছিল না, শুধু কাফিয়া ছিল। এবং সেটাকে গান হিসেবে তারা মূলত নেন, কবিতা হিসেবে যে সেটাকে স্বতন্ত্র একটা অবস্থান দিতে হবে এমন কোন আসলে তাদের চিন্তা ভাবনা ছিল কিনা আমার জানা নেই। তো কাজী নজরুল ইসলামও একই রকম এটাকে কিন্তু গান হিসেবে নিয়েছেন। তার 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 মূলত গান, এটাকে যদি আমরা কাব্যগীত বলে থাকি, কাব্যগীত যদি আমরা বলি অথবা সুফিয়ানা গান বলি অথবা মরমী গান বলি, যেটাই বলি না কেন, এখানে কবিতার ভাগটা কিন্তু কম এবং সুরের ভাগটা, সঙ্গীতের ভাগটা বেশি। এবং গজল যেরকম শের ভিত্তিক হয়, দুই লাইন দুই লাইন দুই লাইন দুই লাইন শের ভিত্তিক হয়, ওনার ওনার গজল কিন্তু এরকম শের ভিত্তিক নয়। কিছু কিছু আছে, কয়েকটি আছে শের ভিত্তিক, কয়েকটি আছে যে গজল, সেগুলো গজল, কিন্তু বেশিরভাগই তার যে গজলগুলো, গজল বলতে আমরা যেগুলা বুঝি সেগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু ওই অর্থে কিন্তু গজল হয়ে ওঠেনি। তবে যেহেতু এখন মানে আমরা কোন অর্থে বলছি যে ফার্সি গজল যে অর্থে বা উর্দু গজল যে অর্থে গজল, এই অর্থে কিন্তু নজরুলের ওই সকল গজলকে গজল বলা যাচ্ছে না। কিন্তু তবুও আমরা স্বতন্ত্র মহিমায় তার গজল কিন্তু গজল হয়ে উঠছে, তার একটা স্বতন্ত্র একটা অবস্থান আছে। এবং তিনি তার সুরের মহিমা দিয়ে এবং তার বাণীতে যে বিরহের যে দিকগুলো ফুটে উঠেছে, এত তীব্রভাবে ফুটে উঠেছে, সেখান থেকে কিন্তু আমরা সেগুলোকে কিন্তু আবার সেই দিক থেকে কিন্তু আমরা গজল বলতে বাধ্য হই। কিন্তু গজলের যে ফর্ম, যে কাঠামো, যদি কাঠামোর দৃষ্টিতে যদি আপনারা দেখেন যে হ্যাঁ এই কাঠামোতে গজল হতে হবে, গজলের অর্থ হলেই গজল হবে না, অর্থ হলে যদি গজল হয় তাহলে তো রবীন্দ্রনাথের অনেক গান কিন্তু গজল স্যার। রবীন্দ্রনাথের গীতবিতানে প্রচুর গান আছে যেগুলোকে আপনি বলতে পারবেন গজল। যেমন শুধু তোমার বাণী নয় বন্ধু, হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানে দিও, অথবা মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। এইগুলো কিন্তু কিন্তু গজল বলতে হবে তখন আপনাকে। মানে কিন্তু ভাবের জায়গা থেকে স্ট্রাকচারালি কিন্তু ভাবের জায়গা থেকে গজল বলতে হবে, কিন্তু কিন্তু কাঠামোর জায়গা থেকে কিন্তু এগুলোকে আর আমরা গজল বলতে পারছি না। গজল বলা যাচ্ছে না। ঠিক আছে, কারণ কি গজল হতে গেলে তার সুনির্দিষ্ট কাঠামো দরকার হয়। তাহলে ওই অর্থে কাঠামো যেহেতু থাকতে হবে। নজরুল যেহেতু ক্লেম করছেন যেগুলো গজল, বিধিবদ্ধ ভাবে সেগুলোকে বলা হয়তো যাচ্ছে না, কিন্তু তবুও কিন্তু গজল শুনলে আমাদের যে অনুভূতি কাজ করে, সেই অনুভূতির সেটা ময়দানে আমাদেরকে কিন্তু মানতে হচ্ছে যে নজরুল এটা গজল। এবং এটা আমি মেনেও নিই, ব্যক্তিগতভাবে এটা আমি মেনে নিই যেটা গজল, এবং প্রাতিষ্ঠানিক ভাবে তো এটা মেনে নেওয়া হয়েছেই। যতই আমরা এখন এটা বলি না কেন, যেমন পৃথিবীর কিন্তু আরো কিছু কিছু জায়গায় নিজেদের মতো করে গজল লেখার কিন্তু প্রয়াস পাওয়া গেছে। এটা জাভেদ ভাইয়ের একটা নতুন একটি লেখা আছে, সেই লেখাটা পড়লে, এটা লেখালেখির উঠানে পাওয়া যাবে, সেখানে পড়লে আপনারা জানতে পারবেন যে সেই আহ, ইংরেজি ভাষা সম্ভবত, ওনার নাম আমি ভুলে গিয়েছি, আহ, আহ, ৭১-এর মুক্তিযুদ্ধে হয়তো তিনি বাংলাদেশের এসেছিলেন বা বাংলাদেশকে নিয়ে গান বাজনা করেছেন, এরকম কোন একজন কবি, আমি তার নামটা মনে করতে পারছি না। তো তিনি তিনি নাকি গজল লেখার চেষ্টা করেছেন, তবে সেটা রদীফ সেখানে হয়তো নাই, নিজের মতো করে গজল লিখেছেন। তার মানে নিজের মতো করে গজল লেখার প্রবণতা পৃথিবীতে আছে। সেক্ষেত্রে নজরুলকে কেন আমরা বাদ দিব, এবং তাকে কিসের জন্য আমরা তাকে কিসের জন্য এই সম্মান থেকে আমরা বঞ্চিত করব? আমাদের আহ, একটা স্খলনের জায়গা আছেই, যে বাইরে যদি কেউ কিছু করে সেদিক থেকে আমরা অত্যন্ত মূল্যায়ন করি, কিন্তু নিজেরা নিজেদের ভুল ত্রুটি আমরা কখনো মেনে নিই না। তো নজরুল কিন্তু তার স্বমহিমায় কিন্তু তাকে গজলিয়াত বলা যাচ্ছে। তিনি গজলের যে রূহ, গজলের যে আত্মা, সেই আত্মা কিন্তু নজরুলের গজলে কিন্তু উপস্থিত। হ্যাঁ, যে আত্মা হয়তো আমাদের আমাদের গজলে, আমাদের গানে কিন্তু আমরা পাবো না। কাজেই যদি আমরা শরীরটা দেখি, তাহলে নজরুলের অনেক গজলকে আমরা গজল বলবো না, কারণ গজলে কমপক্ষে 5টি শের থাকতে হয়, 5টি শের থাকতে হয়। মাতলা, শের, 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 মাকতা, কমপক্ষে 5টি শের থাকতে হয় একটি গজলে। নজরুলের তো স্তবক সর্বোচ্চ 4টি আছে, ঠিক আছে, এবং সেগুলা শের ভিত্তিকও নয়, এবং সেগুলার বাণী একটির সাথে আরেকটির অন্যয় আছে, পুরো একটা গল্প যেন বলছে। গানে যেরকম আমরা পুরো একটা গল্প বলি,
তাই না সুব্রত? পুরাটা হ্যাঁ গল্প হ্যাঁ বলি, প্রথম স্তবক এটা বোঝাই, দ্বিতীয় স্তবক এটা বোঝাই, তৃতীয় স্তবক এটা বুঝিয়ে পুরাটা গল্প শোনাই। তো নজরুলের গজল যেন পুরাটা গল্প শোনাচ্ছে, বাট গজলের যে ফর্ম সে বা কাঠামো, সেখানে অবকাঠামো যেটাই বলি না কেন আমরা, সেটা যদি আমরা বিচার করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে ফার্সি গজলের যে কাঠামো, আরবি গজলের যে কাঠামো, উর্দু গজলের যে কাঠামো, সেই গজলের কাঠামো কিন্তু মেইনটেইন বা অনুসরণ কিন্তু নজরুল করেনি, তার নিজের মতো করে এক ধরনের গজল তিনি লিখেছেন। সেই প্রেক্ষিতে কিন্তু আবার কেউ কেউ কিন্তু দাবি করতে পারেন যে তার গজল হয়নি। আহ এরপরে এরপরে বাংলা অঞ্চলে বিভিন্ন সুফির দরবার আছে, দরগা আছে, আমরা সবাই জানি। এবার গজল থেকে আমি একটু মরমীবাদের ভিতরে আমি একটু প্রবেশ করার চেষ্টা করি, যে আসলে আলোচনাটা যেরকম হওয়া উচিত ছিল সেরকম আসলে হলো না। কারণ আমরা মানে উর্দু পোয়েট্রি নিয়ে যদি আমরা আলোচনা করি, মির্জা গালিব, মোহাম্মদ ইকবাল বা হচ্ছে আহ মির্তকি মীর বা আমির খুসরু, এদেরকে নিয়ে আমরা যদি পুরো আলোচনা করি তাহলে কিন্তু আমাদের এই অংশ সবসময় কিন্তু অবলুপ্ত আসে না। হয়ে যাবে, হারিয়ে যাবে, আসবে না, রাইট রাইট। কখনোই আসবে না। হ্যাঁ। হুম, হুম। গজলকে আমার আলোচনা করতে গেলে যে আমার একটু এখানে করি, আমি যোগ করি, সেটা হচ্ছে যে উর্দু কবিতা বা যেটা গজল সেটা হচ্ছে যে বলার শিল্প, তাই তো, কথনের শিল্প অথবা মুখ দিয়ে উচ্চারণ করা শিল্প। এখন কথা হলো যে আবার উল্টো দিকে দেখা যায় যে উর্দু গজল চর্চা হয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দরবারে। হ্যাঁ, যেমন সম্রাট জাহাঙ্গীর, নূরজাহান, সম্রাজ্ঞী নূরজাহান, তারপর নবাব ওয়াজেদ আলী শাহ, হ্যাঁ, এদের কাছ থেকে কিন্তু আমরা কিন্তু গজল পাচ্ছি। এখন ঘটনা হলো যে সেই ট্রেন্ড ধরে, আমার সেটাও বলার বিষয় নয়, আমার কথা হলো যে এই যে ধারাটা নেমে আসলো আধুনিক কবিতার ক্ষেত্রে, নজরুলের ক্ষেত্রে বলবো যে নজরুল যে প্রথম গজল রচনা করলেন, এখন পৃথিবীতে এরকম আছে যে তারা যখন নিজের ভাষায় অন্য একটা সাহিত্যের ফর্ম নিয়ে আসেন তখন তার নিজের মতো করে করেন। যেমন সনেটের ব্যাপারে, সনেট কিন্তু সারা পৃথিবীতে লিখিত হয়েছে, কিন্তু এক এক অঞ্চলে একভাবে লিখিত হয়েছে। এবং এটাও সত্য যে সনেট ভেঙে, পেত্রার্কির সনেট ভেঙে, শেক্সপিয়রীয় সনেট, শেক্সপিয়রকে ভেঙে আরো নতুন ধরনের সনেট তৈরি হয়েছে। এবং আমি জানি যতটুকু বাংলাদেশে অনেকে অনেক ধরনের সনেট চর্চা করেন, এবং সেদিন একজনের সাথে আলাপ হচ্ছিল, তো তিনিও বলছেন একই কথা যে সনেট তিনি ভেঙে নতুন সনেট তৈরি করছেন। তো এই যে বিষয়টা, ফর্ম ভেঙে তো নতুন কিছু করা যেতে পারতো। নজরুলের ক্ষেত্রে আমরা সেটা বলতে পারি না যে তিনি গজলেরই তিনি ওই গজলকে যদি তিনি ওই উর্দু ফার্সি গজলই লেখেন তাহলে মানুষ বলবে যে নজরুল কপি করেছেন। তিনি তো কপি করার লোক না, কিন্তু তার মতো করে করবেন, বলতে যাচ্ছি। আমার বুঝে আছে এটা। হ্যাঁ না হ্যাঁ, ওটাই তো মানে শেষ বললো তসলিম হাসান জিবু। আর স্যার কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে মানে ফর্মটা গুরুত্বপূর্ণ। যেমন এই ধরেন গীতি কবিতা যখন আমি লিখতেছি তখন আমাদের ফর্ম এক এক রকম হচ্ছে, কিন্তু গজলের ক্ষেত্রে বিষয়টা একটু ব্যতিক্রম আমার যেটা মনে হয় আর কি, যে ওখানে মানে যদি আমরা ফর্মের কথাটা বাদ দিই তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে যেটা বলতেছিলেন জসিম হাসান, যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতার ভিতরেও আমরা দেখতে পাচ্ছি, গানের ভিতরেও দেখতে পাচ্ছি, যেটা আসলে অনেকটা গজলের মতো, মানে গজলের মূল জায়গাটাকে টাচ করতেছে, কিন্তু সেটা ফর্মগত জায়গা থেকে একেবারেই হচ্ছে না। তো সেই ক্ষেত্রে থেকে কিন্তু আমার মনে হয় যে আসলে নজরুলকে তো আমরা অবশ্যই স্বীকার করতেছি, তসলিম হাসান জীবন নিজেও বলতেছেন, তিনিও স্বীকার করতেছেন, কিন্তু ওই যে গঠনগত জায়গাতে কিছুটা ভিন্নতা থাকতেছে, ওই জায়গাটাকে মানে হ্যাঁ, স্যারের সাথে আমি একমত একেবারেই যে হ্যাঁ, ফর্ম ভেঙেও হয়, নাহলে কপির একটা দোষারোপ হতে পারে। কিন্তু তবুও আবার এটাও একই সাথে ওটাও সত্য যে আসলে এই কিছুটার ফর্ম মেনেও নিতে হয়। যেমন সনেটের ক্ষেত্রে কিন্তু যে ভাঙতেছে, আমি জানি না আপনি কার কথা বলতেছেন, কিন্তু তিনি সনেট ভেঙে নতুন সনেট তৈরি করতেছেন, তবুও কিছু না কিছু নিয়ম মেনটেন করতেছেন, নিয়ম রাখতেছেন, মূল সনেটের কিছু না কিছু বৈশিষ্ট্য তিনি ধরে রাখতেছেন। ঠিক সেই জায়গা থেকে আসলে কাজী নজরুল ইসলামের অবশ্যই সেগুলো গজল, কিন্তু সেখানে আসলে আবার কিছুটা ভেঙে মানে ফর্মের জায়গাতে কিছুটা ভাঙা হয়েছে, সেটা তো এখন জীব বলতেছেন আর কি, মানে আমার বক্তব্য আর কি যেটা। তাহলে গজল সম্পর্কে ওটা সত্য যে 20-25টা বিষয় নিয়ে সেই আদিকাল থেকে লেখা চলছে, এখনো চলছে। এবং না স্যার, বিষয় চেঞ্জ হবে, বিষয় অবশ্যই চেঞ্জ হবে। বিষয়ও কিন্তু নির্দিষ্ট, আমরা গজলের ইতিহাস থেকে দেখি গজলের ক্ষেত্রে বিষয়ও কিন্তু নির্দিষ্ট, যে মোটামুটি 20-25টা এই যে বিষয় নিয়ে আজীবন চলছে কিন্তু লেখা, তাতে কিন্তু মানে মানে সেখানে দাঁড়িয়ে গেছে, সেখানে তার ঔজ্জ্বল্য, সেখানে তার প্রভা, এটাও আমি স্বীকার করি। এইটাই আর কি। যদি তসলিম হাসান জীবু আমার সঙ্গে একমত নাও হয় তারপরে বললাম আর কি। আচ্ছা, হ্যাঁ জীবু। আসলে আসলে যে বিষয়টাই হ্যাঁ, হ্যালো জীবু। আমি কি বলবো, যে আহ, আসলে একটা কবিতা, আসলে গজল আসলে কবিতা। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু সবকিছুর একটা নাম দিই।
সবকিছুর একটা নাম দিই শেষ পর্যন্ত আমরা। যেমন এই যে আমি যেটা পরে আছি এটার নাম কি বলা যেতে পারে? গেঞ্জি, গেঞ্জি বলা যেতে পারে। এখন গেঞ্জির সাথে যদি আমি শার্টের একটা কম্বিনেশন তৈরি করি, তাহলে কেন সেটাকে আমি গেঞ্জি বলবো? হ্যাঁ, হ্যালো। সামান্য কিছু দ্রব্যের ভেতরেও সামান্য কিছু দ্রব্যের ভিতরেও পার্থক্য আছে। দুইটার ভিতরেও কিন্তু হেক্সিসল আছে, কিন্তু দুটাকে আমরা দুই জিনিসই বলি। পার্থক্য হ্যাঁ, আছে, যে কারণে আমরা দুটো নাম দিই। এটা ভ্যারিয়েশন। আমার কথা হচ্ছে, আমি একটা গজলকে যদি ভাঙি, তাহলে কিসের জন্য সেটাকে আমরা গজল বলবো? আরেকটা কথা হচ্ছে, জাপানিজ এক ধরনের কবিতা আছে হাইকু নাম, আর এটা সেন্ডু। যারা হাইকু লিখতে গিয়ে কিছুটা সুবিধা নেয়, তাদের ওই কবিতাকে আর হাইকু বলে না, তাদেরকে বলে সেন্ডু। মানে একটু চেঞ্জ হয়েছে, নাম নাম পরিবর্তন হয়ে গেছে সাথে সাথে। সেন্ডু, এটা সেন্ডু, এটা হাইকু না, সেন্ডু। কাজেই মানে আমাদের আধুনিক মানুষদের কিন্তু, যেটা আমরা বলি শেক্সপিয়ার, বা হচ্ছে আমরা যেটা স্যার বললেন যে পেত্রার্ক, মনে রাখতে হবে পেত্রার্ক পেত্রার্কের আগেও যারা যারা লিখেছেন, বা যারা হচ্ছে সনেট লিখেছেন, তাদের কথা ভাবতে হবে। আমরা কিন্তু মরমীবাদে কিন্তু ঢুকতে পারলাম না এই কারণে। যাই হোক, তো পেত্রার্ক মানে আমরা যদি, এটা হচ্ছে উপরের আলোচনা, গজলের আলোচনা ভেতরে মূলত। আচ্ছা, যাই হোক, আমার মনে হয় এদিকে আর বাড়ানোর দরকার নেই কথা, জিবু। আমরা আমরা মরমীবাদেই এটা পরবর্তী কোনো হ্যাঁ, আমরা পরবর্তী কোনো আলোচনা আমরা এটাকে নিয়ে আসবো। হুম। তো আমরা এখন মরমীবাদের কাছে যাচ্ছি, যে মরমীবাদ যেটা অধ্যত্ববাদ, সেটা নানা অঞ্চলে নানাভাবে, নানা দেশে নানা রূপে প্রচলিত। এগুলোর সবকিছু এই যে আলাদা আলাদা রূপ পেয়েছে, বাউল দর্শনের মধ্যে মরমীবাদ আছে, এই যে বিষয়গুলো, তো এর মধ্যে কোনো যোগসূত্র যে তৈরি করা সম্ভব কিনা, যে যোগসূত্রের আদলে বা আড়ালে বা তার ছায়ায় আমরা সবাই অনুপ্রবেশ করতে পারবো। আসলে স্যার প্রথমে যে কথাটা বলার, যে আমরা সবাই প্রবেশ করতে পারবো, এই এই কথাটাই খুব বিপজ্জনক। আমরা কোনো জায়গাতেই কেউ সবাই প্রবেশ করতে পারবো না। আর সবকিছুই সবকিছু শেষ পর্যন্ত আঞ্চলিক, এবং সবকিছুই শেষ পর্যন্ত আহ আহ স্থানীয়। গোষ্ঠীগত, সবকিছু শেষ পর্যন্ত মুষ্টিমেয় কিছু লোকের হয়ে ওঠে। কিন্তু আধিপত্য বিস্তারের প্রশ্নে যারা আধিপত্য করে, তারা নিজেদেরকে সার্বজনীন হিসেবে প্রতিষ্ঠা করার প্রয়াস পায়, যে কারণে মূলত ওটাকে আমরা তখন বলি না এটা সবার। এই যে একটা কথা বলা হয়, ঘরে ঘরে রবীন্দ্রনাথ, বাঙালির ঘরে ঘরে রবীন্দ্রনাথ, এই কথার আসলে কোনো বাস্তব কোনো অস্তিত্ব যদি থেকে থাকে, তাহলে সেটা কোন সমস্ত পরিবার এবং কাদেরকে বলা হচ্ছে এই কথা? কলকাতার কিছু পরিবার, বাঙালির ঘরে ঘরে রবীন্দ্রনাথ। বাঙালির ঘরে ঘরে রবীন্দ্রনাথ কিন্তু আজ চলে আসছে। রবীন্দ্রনাথ ছাড়া বাঙালির অস্তিত্বই নেই। মানে বোঝানো হচ্ছে যে, তার মানে হচ্ছে কি ভয়াবহ একটা রিপ্রেজেন্টেশন, তাই তো? এখন আমরা খুব ভালো করে জানি, যেমন আজকে আমার বাসায় একটি রবীন্দ্রসঙ্গীত শোনা হয়নি। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি রবীন্দ্রনাথের দুটো লাইন গিয়েছি। এখন কথা হচ্ছে যে, এই যে সবাই আমরা এই 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 ধারণাটা আসলে এর আসলে কোনো অস্তিত্ব আছে কিনা আমার সন্দেহ আছে। না, আমি অবশ্য অন্য জায়গা থেকে বলতে চেষ্টা করছিলাম বলার, সেটা হচ্ছে যেমন সুফি দর্শন, বৈষ্ণবীয় দর্শন, এমনকি বাউল দর্শন, তারপর আমাদের যে এই অঞ্চলে কবির, নানক, হ্যাঁ, এরা ছিলেন পারস্যে। কি বলা যায় ওনাকে, ফরখউদ্দিন আত্তার, তাই না? ওনার নাম তো হ্যাঁ, শুনেছি, আমি খুব আগ্রহ ওনার সম্পর্কে, যদিও খুব বেশি জানি না। তো ফরখউদ্দিন আত্তার, এই যে এনাদের, এবং তার মধ্যে দিয়ে গড়ে ওঠা যে কবি, যেমন হাফিজ, সাদি, এরাও কিন্তু চর্চা করেছেন। তারপর রুমি, বিশেষ করে মাওলানা জালালউদ্দিন রুমি, তার কথা বলতে হয়, তিনি করেছেন। তারপর আমাদের এখানে এসে লালন, হ্যাঁ, তারপর শেষ পর্যন্ত পাচ্ছি বাউল সম্রাট শাহ আব্দুল করিম। এই যে বিষয়গুলো, এগুলোর সঙ্গে আমাদের লোকায়ত দর্শন কিভাবে মিশে গেল, কিভাবে বাউলের সঙ্গে অধ্যত্ববাদ মিশে গেল, কিভাবে সুফিবাদের সঙ্গে, যোগসূত্রের জায়গাটা আর কি জানতে চাচ্ছেন স্যার, তাই তো? হ্যাঁ, যোগসূত্রের, এই হ্যাঁ। যে আচ্ছা, জিনিসগুলো, সরি স্যার, এগুলো, আসলে তারপর হচ্ছে যে আমাদের লোকায়ত দর্শনের মধ্যে কিন্তু বস্তুবাদী দর্শনও আছে, হ্যাঁ, বস্তুবাদী দর্শনও আছে, চারবাক, তারপর হচ্ছে যে ওমর খয়াম, হ্যাঁ, এইগুলোও কিন্তু এক ধরনের, সেটাও কিন্তু একটা, যেমন ইমাম গাজ্জালি, হ্যাঁ, তিনিও কিন্তু এক ধরনের চর্চা করেছেন। তো এই যে ধরনের নানা রকম, আমি এটাই বলতে চাচ্ছি, এই বৈচিত্র্যগুলো মাঝখান থেকে যে একবারে একটা শব্দ মরমীবাদ, এটা দিয়ে আমরা এতগুলো জিনিসকে একসঙ্গে বুঝতে পারি কিনা, কিংবা একসঙ্গে গমন করতে পারি কিনা, যে স্পিরিচুয়ালিটি, হ্যাঁ, তত্ত্ববাদ হ্যাঁ, দিয়ে একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে, অবশ্যই অবশ্যই। যে
প্রেম আমরা দিয়ে আমরা পারি স্যার, অনেকটাই পারি, বলি, শোনো, প্রেম অনেকটাই পারি। দিয়ে, এক্ষেত্রে আমি অনেকটাই একমত আপনার সাথে, হ্যাঁ, যে প্রেম অনেকটাই দিয়ে পারি। মানুষ, যে প্রেম, আসলে হ্যাঁ, প্রেম এই হচ্ছে মানুষের মরমী, সবচেয়ে বড় সংযোগ সেতু। শোনো জিবু, প্রেম হচ্ছে মানুষের সবচেয়ে বড় সংযোগ সেতু। এখন এই প্রেম দিয়ে যে বাঁধার জায়গাটা, এর চেয়ে মনে হয় বড় রাস্তা আর কিছু নাই। হ্যাঁ, একবার কিন্তু ইকবালও কিন্তু বলেছিলেন যে ভারতবর্ষে যে ইয়ের মতো একজন ইয়ের মতো লোকের জন্ম হয়েছে, যে গৌতম বুদ্ধের মতো লোক জন্ম হয়েছে, তাকে কেউ চিনতে পারেনি, তাকে কেউ বুঝতে পারেনি। এই কথাটা কিন্তু অনেক বড় কথা, অনেক বড় স্বীকৃতি। তো এই জায়গা থেকে আমি বলতে চাই যে এই যে ঘটনাগুলো ঘটছে, এখানে কি কোনো বাধার কোনো রাস্তা নেই মানুষের মানুষ, বিশেষ করে যখন মানুষের মানুষ এত বিভেদ, এত রকমের মানুষের মধ্যে বিবাদ বিসংবাদ, হ্যাঁ, সম্প্রদায়ের নামে, সাম্প্রদায়িকতার নামে মানুষের মারামারি, কাটাকাটি, হানাহানি, নানা রকমের জগতের যে জটিলতা শুরু হয়েছে, সেটা আগেও ছিল, এখনো আছে, বলবৎ আছে। মানুষ এত আধুনিক হয়েছে, এত শিক্ষিত হয়েছে, তারপরও আমরা মানুষের মধ্যে এই পাশবিক প্রবৃত্তিগুলো এবং মানুষের বিভাজনের যে সংস্কৃতি, সেটাকে জিইয়ে রাখা, এই যে জিনিসগুলো, এগুলো কেন হচ্ছে, কেন হয়? অথবা মরমিবাদ দিয়ে আমরা সেই জায়গাতে পৌঁছতে পারি কিনা, সেই স্পিরিচুয়ালিটি দিয়ে, সেই ভালোবাসার রাস্তা দিয়ে। আমি এটা এটা জানতে চাই, তুমি হ্যাঁ, যেহেতু চর্চা করো। আমার পক্ষ থেকে স্যার বলার, আসলে আমি যতটুকু আর কি ব্যাপারে অভিজ্ঞতা আমার আছে, খুবই ক্ষুদ্র, তবুও এটা বলতেই হচ্ছে যে এই মর্ম শব্দটা যেভাবে আমাদের সমস্ত জগতের মানুষের ভিতরে যেরকম মানে কাজ করে, যেভাবে প্রভাব বিস্তার করেছে, এখন মজার বিষয় হচ্ছে এই মর্ম কিন্তু এক একজনের এক এক রকম। তবুও মরমী বাদ যখন আমরা বলি, তখন আমরা বিশেষভাবে এটা বলার চেষ্টা করি যে জগতের বৈষয়িক ব্যাপারে এদের কোনো আগ্রহ নেই। এক কথায় অনেকে হয়তো একটু আহ উগ্রভাবে হয়তো অনেকে বলবে যে জীবনের ব্যাপারে এদের কোনো আগ্রহ নেই, উদাসীন। এরা আসলে জীবনমুখী নয়, জীবনের বিপরীতে এরা চলাফেরা করে, উপভোগের বিপরীতে এরা চলাফেরা করে। এখানে আছে শুধু ত্যাগের শিক্ষা এবং মেনে নেয়া এবং নত হওয়া, ওই এক গালে থাপ্পড় মারলে আরেক গাল বাড়িয়ে দেয়া, অহিংসক হয়ে ওঠা, কোনোভাবেই ক্ষমতার সাথে লিপ্ত না থাকা। তো যখনই আমরা মরমীবাদের কথা বলে উঠি, তখনই আমাদের মাওলানা রুমির কথা মনে পড়ে, যে তিনি বলেছিলেন যে যে একজন যিনি মানে আল্লাহর পথে বিচরণ করে, পরমের দিকে যখন সে ধাবিত হয়, তখন সূর্যের দিকে মুখ করে মানুষ যেরকম ধাবিত হয়, ছায়া, এই জগৎ, এই জীবন হচ্ছে তার কাছে ছায়া, জীবন, সংসার, যাতনা, আকাঙ্ক্ষা, তৃষ্ণা তার কাছে ছায়া, তার পেছনে পড়ে যায়। সূর্যের দিকে যদি কোনো মানুষ ধাবিত হতে থাকে, সূর্যের দিকে যখন সে ধাবিত হয়, তার সমস্ত বাসনা, বৈষয়িক চিন্তা ভাবনা তার পেছন পেছন যায়। আর কেউ যদি সূর্যকে পেছন দিয়ে এগোতে থাকে, তাহলে সবসময় তার চিন্তা, তার বাসনা, তার লোভ, লালসা, কাম, মাৎসর্য, জীবনের প্রতিষ্ঠা লাভ করা, এগুলাকে সামনে রেখে সে দৌড়তে থাকে, এগুলোর পেছন পেছন দৌড়াতে থাকে। তার মানে মরমীবাদ বলতে এটা বোঝানো যাচ্ছে যে যারা এই সমস্ত ব্যাপারগুলো কে ফেলে দেয়, ফেলে দিয়ে সামনের দিকে ধাবিত হয়, তারাই মূলত মরমীবাদী। এখন বৈষয়িক এই সমস্ত পৃথিবীব্যাপী যে মানবিকতার কথা বলা হয়, সেই মানবিকতার সাথে কিন্তু এই মরমীবাদের যথেষ্ট পার্থক্য কিন্তু আছে। যেমন একটা একটা বিষয় আপনারা দেখবেন যে আমরা যারা একাডেমিক, তারা কিন্তু ওমর খৈয়ামকে চারবাক বা বস্তুবাদী দার্শনিক হিসেবে প্রতিষ্ঠা করার প্রয়াস পাই। কিন্তু সুফি যারা, আমাদের যারা সুফি, বাংলাদেশি যারা সুফিবাদী, যারা গুরুবাদী, যারা ভক্তিবাদী, তারা কিন্তু ওমর খৈয়ামকে একজন খুব উঁচু সাধক, সাধু পুরুষ, আধ্যাত্মিক সিদ্ধ পুরুষ হিসেবে কিন্তু তারা কিন্তু ক্লেম করে। এবং তাদের সাথে যত যুক্তি দিয়ে আপনারা তর্ক করেন না কিসের জন্য, কোনোভাবে এটা প্রমাণ করা সম্ভব হবে না যে রুমি একজন চারবাক বস্তুবাদী। তো কাজেই এই মরমীবাদের কথা যখন আমরা বলি, তখন আমরা মারাত্মক রকম ভাবে একটা জিনিস বুঝতে পারি যে তার কোনো হয়তো আমিত্বের কোনো তাড়না তার ভিতরে কাজ করে না, করলেও
প্রতিনিয়ত সেই আমিত্বকে সে খণ্ডিত করতে 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 সামনের দিকে ধাবিত হচ্ছে। মনে হচ্ছে তার কিছু থেকেও নেই, তার কিছু থেকেও নেই। তবে আধুনিক মানুষও বলতে পারে যে হ্যাঁ ভাই, আধুনিক, এটা তো আধুনিকতা। কিরকম? যে এত কিছু আছে আমার, তবুও কিছু নেই। এই যে এলিয়েনিয়েশন থিওরি দ্বারা তারা কিন্তু এটা প্রমাণ করে দিবে, মরবিবাদের সাথে তার একটা রিলেট করে ফেলবে বিষয়টা। তো কাজেই মরমিবাদ এমন একটা বাদ, এমন মারাত্মক একটা ব্যাপার, তার বাক্যগুলো, তার চিন্তা ভাবনাগুলো এতটাই মানে রোমাঞ্চকর একটি ব্যাপার যে তার তার কথাগুলো বলার সাথে সাথেই পৃথিবীর তাবৎ ফিলোসফাররা বলে, আরে এটা তো আমার সাথে মিলে গেল। কাজেই কিভাবে মিললো, এটা তো এলিয়েনেশন থিওরি দিয়ে আমি আপনাদেরকে বললাম যে একজন আধুনিক মানুষও বলবে, আহ, রুমি তাহলে আমার কথাই বলেছে না। মরমিবাদ এমন একটা চমৎকার একটা বিষয় যে নিটশেও চিৎকার করে উঠবা, সুফিবাদের সাথে তো আমার ইজম মিলে গেল। হ্যাঁ, আবার বাউলিজম শুনে, বাউলিজম যারা, বাউলবাদী যারা, তাদের বক্তব্য, বা আমাদের মহান আমাদের সাঁইজি লালন সাঁই তার বক্তব্য শুনেও অনেকে বলবে, মানবিকতাবাদীরা বলবে, এটাই তো চূড়ান্ত মানবিকতা, এটাই তো আধুনিকতা, প্রকৃত আধুনিকতা, মানুষের পক্ষে কথা বলছে। কাজে মরমিবাদীরা এমন কিছু, এমন কেউ বা এমন ভাবে কথা বলে থাকে যা জগতের সকল মানুষের হয়ে ওঠে। এখন কথা হচ্ছে, পুঁজিবাদীরাও কে বলবে যে ভাই, সাঁইজি তো আমার কথাই বলেছে। মনে রাখতে হবে, পুঁজিবাদ হচ্ছে একটা বিশাল বড় একটা বাজার ব্যবস্থা, যে বাজার ব্যবস্থায় লোক ঠকানো সবচেয়ে সহজ কাজ। আর সেখানে সেখানে নত হওয়া, মেনে নেয়া, নত হওয়া, অন্যের বক্তব্যকেই মুখ্য গণনা করে পাশ কাটিয়ে চলে যাওয়ার যে মরমিবাদীদের যে স্বভাব আছে, এবং ঝামেলায় না জড়ানোর যে স্বভাব আছে, এতে করে পুঁজিবাদীরাও হৃষ্টপুষ্ট হবে। কাজেই কাজের সাথে মিল আছে মরমিবাদ একটু। এমন একটি ব্যাপার, যে ব্যাপারের মাধ্যমে পৃথিবীতে এমন কোনো পক্ষ নেই যারা তাদের পক্ষে মরমিবাদকে মানে টানতে পারবে না, এমন কোনো পক্ষই নেই। এখন আমরা আসি একটু মরমিবাদের একটু তার একটা নিজের নিজের যে পরিমণ্ডল, সেখানে আসি। মরমিবাদীরা কেন এরকম হয়ে ওঠে? মরমিবাদীরা কেন এরকম হতে হতে হয় তাদেরকে? কেউ কেউ বলবে যে মনসুর আল্লাহ ছিলেন সক্রেটিস, কেউ কেউ বলবেন সক্রেটিস মরমিবাদী ছিলেন, তিনি মরমিবাদী ছিলেন। কেউ কেউ বলবে সক্রেটিস ছিলেন এই জগতের সন্তান, আর প্লেটো, অ্যারিস্টটল এরা হচ্ছে সভ্যতার সন্তান। সভ্যতার সন্তানটা কখনো মরমিবাদী নয়, সিভিলাইজেশনের সন্তানরা মরমিবাদী হয় না। কারণ সিভিলাইজেশন গড়তে গেলে পারে অন্যকে শোষণ করতে হয়, মরমিবাদীরা অন্যকে শোষণ করে না। কাজে প্লেটো, অ্যারিস্টটল হতে পারে সভ্যতার সন্তান, হেগেল, বাট মার্কস কিন্তু জগতের সন্তান। মার্কস ছিলেন জগতের সন্তান, সিভিলাইজেশন মার্কসকে তৈরি করেনি। মার্কস দেখছেন সম্পর্ক, আর সেই সম্পর্ক মার্কসের সমস্ত কথার মূলে আমার কাছে মনে হচ্ছে সম্পর্ক তিনি নির্ণয় করে দেখিয়েছেন। তাহলে মরমিবাদ কি? মরমিবাদ মরমের কথা বলছে। হ্যাঁ, একদম ভেতরকার যে ভেতরের কথা বলে, বাইরের কথা বলে না। এখন কিছু কিছু ভেতর বাহির মানে না, তাদের কাছে পেঁয়াজ, তাদের কাছে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ তত্ত্ব তারা মানে, পেঁয়াজ তত্ত্ব। কিন্তু তার মানে কি ভেতরটা কিছুই নেই? তার মানে কি ভেতরটা আসলে কিছু না, এটা একটা ফাঁকা ফাঁকা জায়গা? বাইরটাই সব নাকি খোলসটাই সব? কথা হচ্ছে এই মরমিবাদ। এখন যে কারণে গজলের সাথে মরমিবাদের এত ওতপ্রোত সম্পর্ক, গজল কি আসলে সুনির্দিষ্ট করে কিছু বলছে নাকি? নাকি শেষ পর্যন্ত গজল একটা হেয়ালি ছুড়ে দিচ্ছে মানুষের জন্য? গজল কি সত্যিকার অর্থে কি বস্তুবাদী দার্শনিকের মতো কিছু বলে ওঠে, নাকি বস্তুবাদকেও সে প্রশ্নবিদ্ধ করে ফেলে? গজল কি আসলে কোনো কিছুর এক্সিস্টেন্স নিয়ে বলে, নাকি আমরা যা কিছু মনে করি এক্সিস্ট করে সেগুলোকেও নিয়ে প্রশ্নবিদ্ধ করে? গজল আসলে কিভাবে কাজ করে? মরমিবাদ নিয়ে গজলের আসলে কাজটা কি? মনে রাখতে হবে, গজল যেখানে যে জায়গাটায় ছিল
সুফিবাদীরা তো মূলত, সুফিরাই মূলত গজল লিখেছে, তো গজলের সম্পত্তির মালিক মূলত সুফিরা, দরবেশরা, ফকির। যেমন আমাদের দেশে যারা দরবার দরগাগুলোতে যখন আহ সুফিবাদী যখন গানগুলো হয়, যেখানে কিন্তু আল্লাহ পাক এবং রাসূল পাক এবং যারা আউলিয়া আল্লাহ যারা আছেন, বুজুর্গ যারা আছেন, তাদের শানেই কিন্তু গজল, তাদের শানেই কিন্তু সেই ইসলামী গানগুলো কিন্তু রচিত হয়, হয় না? হয় কিন্তু। কাজেই সেই ইসলামিক গানগুলোকে আপামর জনগণ কিন্তু গজলই বলে। একটা গজল গাও, তো একটা গজল গাও। গজল গান গাওয়া মানে হচ্ছে সেখানে আল্লাহ রাসূলের বন্দনা থাকবে, সেখানে আহ নবী প্রেম থাকবে, সেখানে আউলিয়া আল্লাহ কিরামের শানে গজল গাওয়া হবে। এগুলোকে মানে যে কোনো রকম ইসলামিক গান, ইসলামী উপাদান যে সমস্ত গানের ভিতরে থাকে, কেউ কেউ এগুলোকে এক বাক্যে মনে করে থাকে গজল। আর কথা হচ্ছে মরমীবাদ নিয়ে। মরমীবাদের সাথে এখানে সম্পর্কটা কোথায়? কথা হচ্ছিল যে বাউলিজম, সুফিজম, কি চারবাকিজম, কি বাহাইজম, হ্যাঁ, কি মিস্টিকিজম, মানে মিস্টিসিজম, অর্থাৎ কি বৈষ্ণবিজম। তো নানান দিক থেকে, বা হচ্ছে শিখদের যে মানে গভীর অন্তর্দর্শন যেটা থাকে আর কি, মোক্ষ লাভ বা নির্বাণা গৌতমের, এই সমস্ত বিষয়ের সাথে মরমীবাদের রিলেশন করা যাচ্ছে কিনা? রিলেশন তো করা যাচ্ছে। রিলেশনটা কিভাবে হচ্ছে এটা যে অনুপুঙ্খ ভাবে দেখাতে যাই, তাহলে আলোচনার যে নান্দনিকতা সেটা কিন্তু থাকবে না, হয়ে যাবে কাটকাট আলোচনা। যে কারণে আমি প্রশ্নের উত্তর দিতে গেলে পরে আমি আরামে বক্তব্য দিতে পারছি না, যে কারণে আলোচনা কিন্তু নান্দনিক কিন্তু হবে না। সেই জায়গা থেকে আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, জিবু, আমার কাছে যেটা মনে স্যার, হয় যে আজকে আমাদের এই আলোচনা ঢুকলে আর শেষ হবে না আলোচনা। আমাদের মর্মীবাদ নিয়ে আসলে আলাদা আলোচনা করতে হবে। আলাদা আলোচনা করতে হবে, রাইট। কারণ তো আজকে আসলে তিনটা বিষয়। 1.5 ঘন্টা হয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে পাঠক এবং যারা মূলত দর্শক, যাদের আসলে একটা ধৈর্যচ্যুতির ব্যাপার তো রয়ে যায়, বিশেষ করে এই ধরনের দীর্ঘ আলোচনায়। তো আমরা মনে হয় আরেকটা স্লট করলে আমাদের জন্য সেটা সবচেয়ে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আর আসলে বিষয়টা খুব বৃহৎ পরিসরে হয়ে গেছে। পরিসরে, যে কারণ হচ্ছে যে এখানে মৌলবাদ সারা পৃথিবীতে আছে, নানা জায়গাতে আছে, তারপর আমাদের এখানে ভারতবর্ষে আছে, আমাদের বাংলা অঞ্চলে আছে, আমাদের লোকায়ত দর্শন আছে, আমাদের একেবারেই গ্রামের ভিতরে যে মানুষগুলো আছে তাদের ভিতরে এই তাদের দর্শন প্রবেশ করেছে, এবং তারা এর মধ্যে একীভূত হয়। এবং চমৎকার একটা পৃথিবী, একটা একটা ভালোবাসার পৃথিবী যেটা রবি তৈরি করে গিয়েছিলেন, সেরকম একটা পৃথিবীতে তারা গমন করে। এই যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আমাদের আসলে খুব অল্পতে আলাপ হবে না। হ্যাঁ, তো শেষ পর্যন্ত আধুনিকদের মতো বলতে চাই, আমি আসলে আধুনিক মানুষ, তারপরও আবার আধুনিকতাকে নিয়ে আমার দ্বন্দ্ব আছে। তো সেই যে রুমি যেমন বলেছিলেন যে তিনি কোথায়, মানে তাকে তো গির্জায় খুঁজলাম, তাকে মসজিদে খুঁজলাম, মন্দিরে খুঁজলাম, মানে তিনি ঈশ্বরের কথা বলছেন, যে তাকে কোথাও খুঁজে পেলাম না। পরে এই হৃদয়ে দিকে তাকালাম, এই হৃদয়ে আমি তাকে পেলাম। এই হৃদয়ে যে পাওয়া, অর্থাৎ এটা হচ্ছে ঐশ্বরিক একটা ব্যাপার। কিন্তু একই সঙ্গে এই হৃদয়ের মধ্যে মানুষকে স্থাপন করতে হয়। মানুষে হয়ে ওঠেন শেষ পর্যন্ত ঈশ্বরের প্রতিরূপ বা স্রষ্টার একটা সংযোগ সেতু। এই যে জায়গাগুলো, এগুলো মূলত আমার মনে হয় যে এক বাক্যে মরমীবাদের একটা প্রাণবিন্দু, যে সে আমাদেরকে একটা ছত্রছায়ায়, একটা ভালোবাসার ছত্রছায়ায় সে আমাদেরকে নিয়ে যেতে চায়। প্রথাচলিত যে কাঠামো, প্রতিষ্ঠান, ধর্ম, এগুলো কোনো কিছুর সঙ্গে তার আসলে ওরকম কোনো মিল নাই। যে আমরা সে নজরুলের কবিতার মতোই, যে আমরা কি মসজিদ, এই মন্দিরে, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই হৃদয়ের ধ্যানগুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, তেজিল তাহার ধ্যানের বাণী, মহামানবের ডাক শুনি। এই যে জায়গাটা, আমার মনে হয় যে ওটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্যের জায়গা। যে এই বিশ্বে যে পরিমাণ মানুষের ভেতরে মনোবেদনা সঞ্চারিত হয়েছে, মানুষের মধ্যে বিভেদ সূচিত হয়েছে, এই বিভেদ মেটানোর রাস্তা আসলে আমি দেখি না। এটা সবচেয়ে বড় সংকট আমার কাছে বর্তমানে। এবং মানুষ এক হবে না সেটাও জানি, কিন্তু তারপরও একটা সংযোগ মানুষের মধ্যে, মানুষের সঙ্গে থাকা চাই। সেই স্পিরিটের সঙ্গে বোধহয় মনোবিবাদের একটা যোগ আছে, অধ্যত্ববাদের একটা যোগ আছে। এই যোগটা দিয়েই আমরা আসলে আধুনিক পৃথিবীর মানুষদেরকে, তাদের মনস্তত্ত্বকে পাঠ করতে চাই। তো এই নিয়ে আমরা আমার মনে হয় যার একটা সেশন আমরা করতে পারি। তো সেক্ষেত্রে তখন একেবারে এখন হ্যাঁ, আমার মানে সুব্রতর মানে উদ্দেশ্যে আর কি যেটা বলার স্যার ছিল যে হ্যাঁ, মানে
এই আলোচনাটা তো মানে আমরা তো এখনই তো পাবলিশ করছি না, তাই না? আর করলে একটু বিবেচনার ব্যাপার তো আছেই, মানে এতটা পলিশ হয়নি আলোচনা, না একেবারে খারাপও হয় বুঝলেন নাই। স্যার? আমি বলবো যে না আমাদের না না, বেশ ভালো প্রাথমিক হয়েছে স্যার, এটা আমরা প্রাথমিক উদ্যোগ ছিল। বেশ ভালো হয়েছে গল্প অংশটুকু। এটা আমরা বলতে পারবো না, এটা দর্শকরা বলবে। এটা আমাদের প্রাথমিক উদ্যোগ ছিল। তো হ্যাঁ, আহ, আমরা আমাদের কথাগুলো বলার চেষ্টা করেছি, জানার অনুসন্ধান বা অনুসন্ধানের জায়গা থেকে। আমি বিশেষ করে প্রশ্ন করেছি তোমাকে, সেখানে সুব্রত কথা বলেছে বা লাইন ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, মূল কথা বলেছে তুমি, এবং তুমি যেহেতু এই বিষয়টা নিয়ে চর্চা করো দীর্ঘদিন ধরে, এবং সে কারণে তোমার কাছে আমার ব্যক্তিগতভাবে আমারও জানার ইচ্ছা ছিল।